সুন্দরী মেয়ে দেখার সাথে সাথে মুখ দিয়ে লালা পড়া শুরু হয়ে গেছে। খবরদার আমাকে ছোবে না। তোমার মতো খ্যাত ছেলের ভেতর আমার বাবা যে কি পেল বাবাই জানে। আপনার অনুমতি ছাড়া আমি কখনো আপনাকে ছুব না। কি কারণে মনে হলো আমি আপনাকে ছুব? আবার আমার মুখের উপর তর্ক করো। তোমাদের মতো ছেলেদের আমি বেশ ভালোভাবেই চিনি। আমার বাবাকে পটিয়ে আমাদের সম্পত্তি হাতানোর পায়তারা তোমার, তাই না? তার উপর এমন রূপবতী বউ পাবে, সুযোগ তো হাতছাড়া করার নয়। নাহিদ অবাক হয়ে তাকিয়ে রইল রোদের দিকে। মেয়েটা এমন আচরণ করছে কেন? সে কি শুধু গরিব বলে? সে তো এই বিয়েটা করতেই চায়নি। রোদের বাবা তাকে বারবার অনুরোধ করে প্রায় হাত পা ধরে রাজি করিয়েছেন। এই সম্পত্তির উপর তার কোনো লোভ নেই, এমনকি এই মেয়েকে বিয়ে করার ইচ্ছা ছিল না। তবুও আজ তাকে বিনা দোষে এত বড় অপমান সহ্য করতে হচ্ছে। রোদের তীক্ষ্ণ আর ধারালো কথাগুলো একের পর এক নাহিদের মনে আঘাত করতে লাগলো। প্রতিটা শব্দ যেন তার আত্মসম্মানকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। আপনি ভুল ভাবছেন। আমি আপনার সম্পত্তি বা কোনো কিছুর লোভে এখানে আসিনি। আর এই বিয়েটাও আমার ইচ্ছাই হয়নি। ও, এখন আবার নিজেকে খুব ভালো মানুষ প্রমাণ করার চেষ্টা চলছে। এইসব কথা আমি অনেক শুনেছি। গরিব ছেলেরা সুযোগ পেলে ঠিকই আসল রং দেখায়। গরিব হওয়া অপরাধ না, কিন্তু কাউকে না জেনে অপমান করা ওটা অবশ্যই ভুল। রোদ এক মুহূর্তের জন্য থেমে গেল। সে এমন জবাব আশা করেনি, কিন্তু নিজের অহংকার তাকে নরম হতে দিল না। তুমি আমাকে শেখাবে আমার নিজের বাড়িতে দাঁড়িয়ে? আমি কাউকে শেখাচ্ছি না, শুধু নিজের সম্মানটা রক্ষা করছি। শোনো, আমার জীবনে তোমার কোনো জায়গা নেই। এই বিয়ে শুধু বাবার জন্য হয়েছে। তুমি তোমার সীমার মধ্যে থাকবে। নাহিদ হালকা একটা হাসি দিল, কিন্তু সেই হাসিতে কোনো আনন্দ নেই, শুধু ক্লান্তি। চিন্তা করবেন না, আপনার জীবনে ঢোকার কোনো ইচ্ছা আমার নেই। আমি শুধু আমার দায়িত্বটা পালন করব, এর বেশি কিছু না। নাহিদ ধীরে ধীরে ঘর থেকে বের হয়ে গেল। রোদ একা দাঁড়িয়ে রইল। তার ভিতরে অদ্ভুত এক অস্থিরতা কাজ করছে। কেন যেন মনে হচ্ছে ছেলেটার কথায় কোথাও মিথ্যা নেই। তবুও সে নিজেকে শক্ত করে নিল। না, এরা সবাই একরকম। আমি ভুল ভাবছি না। কিন্তু নাহিদের কথাগুলো অজান্তেই তার মনে ছোট ছোট ফাটল ধরাতে শুরু করেছে। কিন্তু কোনোভাবে পাত্তা দিল না। এইসব ছেলেদের একদম পছন্দ না। এদের স্বভাবে ওই কথার মাধ্যমে ইমোশনাল হয়ে মানুষকে ফাঁসিয়ে দেয়। তার ভিতরে কখনোই করবে না রোদ। নাহিদ ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। বাড়িটা বড়, সাজানো গোছানো, কিন্তু কোথাও যেন তার নিজের বলে কিছু নেই। লিভিং রুমে এসে চারপাশে একবার তাকালো। সবকিছুই পরিপাটি, কিন্তু তার থাকার মতো কোনো জায়গা নেই। একটা দীর্ঘশ্বাস ফেলে সোফার উপর থেকে একটা কুশন তুলে নিল। নিজের শরীরটা এলিয়ে দিল সোফার উপর। চোখ দুটো বন্ধ করলো, কিন্তু মাথার ভেতর চিন্তার ঝড় থামছে না। এই বাড়িতে ঘর জামাই হয়ে থাকা, এটা তো কখনোই চাইনি আমি। রাহিল খানের জোড়াজুড়িতে এখানে থাকা। মানুষটা তাকে এতটা সম্মান আর আন্তরিকতা দিয়েছেন যে না বলা যায়নি। নিজের বাবার কথা মনে পড়তেই বুকটা হালকা করে কেঁপে উঠল। যদি বাবা বেঁচে থাকতেন, তাহলে হয়তো আজ এই পরিস্থিতির মুখোমুখি হতে হতো না। চোখের কোণে অজান্তেই জল জমে উঠল, কিন্তু সে দ্রুত চোখ মুছে নিল। পুরুষ মানুষের কান্না করতে হয় না, ছোট থেকে শুনে এসেছে। রাহিল খান ছিল ওর বাবার বন্ধু। ছোটবেলায় ওদের বিয়ে ঠিক করে রাখে। রাহিল খান অনেক ভালো মানুষ বলে নিজের কথার খেলাফ করে না। আর উনি নাহিদকে ছোট থেকে চিনে। ছেলেটার সম্পর্কে ওনার বেশ আন্দাজ আছে। এমন সৎ, নেককার, নামাজ কালামি ছেলে তার মেয়ের জন্য দূরবীন খুঁজেও পাবেন না তিনি। তার উপর ছেলেটা বেশ মেধাবী, নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করার মতো ভিতরে। তার যদিও একরকম মেয়ের জন্য এই ছেলে বেস্ট। তার অটুট বিশ্বাস এই ছেলে তার যেদিন মেয়েকে নম্র ভদ্র মেয়ে করে তুলবে, সেজন্য তিনি এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছেন। নাহিদ শুয়ে শুয়ে নানান ভাবনা, চিন্তা, কল্পনা করছে। ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠ ভেসে আসলো। বাবা, তুমি এখানে কেন? নাহিদ চমকে উঠে বসে পড়ল। এই সময় রাহেল খান এখানে আসবে একদম বুঝতে পারেনি ও। যতই রোদকে স্বামী হিসেবে না মানুক, তাদের বিয়েটা তো হয়েছে। দুইজনের বিবাহিত। যে কোনো সম্পর্কে অন্য কেউ যেন সেটা চায় না। নাহিদ সেটা তার শ্বশুরই হোক না কেন। এখানে কথা বলতে গেলে নিজের বউকে অসম্মান করা হবে, কোনোভাবে তা চায় না। নাহিদ চুপ করে গেল। না, কিছু না, এমনি বসেছিলাম। রাহিল খান কাছে এসে তার পাশে বসে পড়লেন।
চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। নাহিদ এখানে এসে কেন শুয়ে শুয়ে? প্রশ্ন শুধু মাথায় ঘুরপাক খাচ্ছে তার। মেয়ে কেমন সে ভালো করে জানে। ভোলা ভালা ছেলেটা নম্র ভদ্র, তার মেয়ে কিছু করেছে। রোদ কি কিছু বলেছে তোমাকে? নিশ্চয়ই কিছু বলেছে। ও খুব জেদি মেয়ে। তুমি ওর কথায় কিছু মনে করো না বাবা। না আঙ্কেল, এমন কিছু না, আপনি চিন্তা করবেন না। আমি তোমার শ্বশুর, আমাকে আঙ্কেল ডাকছো কেন? বাবা বলবে। নাহিদ একটু অপ্রস্তুত হয়ে গেল, কিন্তু রাহিল খানের কথা শুনে ভালো লাগলো। রাহিল খান স্নেহ ভরে তার কাঁধে হাত রাখলেন। জি বাবা। আমি আমার মেয়েকে খুব ভালো করেই চিনি। বাইরে থেকে ও যতই কঠিন মনের হোক, ভেতরে একদম নরম। সময় লাগবে, কিন্তু ঠিক হয়ে যাবে। আমি কালই ওর সাথে কথা বলবো। না বাবা, প্লিজ ওর সাথে এই নিয়ে কিছু বলবেন না। কেন? ও স্বাধীন চেতা মেয়ে। আমি চাই না ওর জীবনে আমার কারণে কোনো চাপ আসুক। আপনি কিছু বললে ও হয়তো ভাববে আমি আপনাকে বলেছি, সেটা আমি চাই না। রাহিল খান কিছুক্ষণ চুপ করে থাকলেন। ছেলেটার উপর আরো ভালো লাগা কাজ করলো। কি সুন্দর পরিস্থিতি বুঝে নিতে পারে, তার মেয়েকে সম্মান করে। এই যুগে এমন ছেলে পাওয়া কঠিন। তুমি অনেক ধৈর্যশীল ছেলে নাহিদ। বাবা, একটা কথা ছিল। বলো। আমি ভাবছিলাম আমি যদি গ্রামের বাড়িতে ফিরে যাই, অফিসের কাজগুলো আমি ওখান থেকেই ম্যানেজ করতে পারবো। এখানে থাকাটা মানে সবার জন্যই হয়তো একটু অস্বস্তিকর হচ্ছে। তুমি চলে যেতে চাও? হ্যাঁ, মানে এটাই ভালো হবে মনে হয়। আমি আমার দায়িত্ব পালন করব, কিন্তু দূর থেকে। এতে কারোর ওপর কোনো চাপও থাকবে না। লিভিং রুমে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো। রাহিল খান গভীর ভাবে নাহিদের দিকে তাকিয়ে রইলেন। ছেলেটার চোখে কোনো অভিযোগ নেই, শুধু ক্লান্তি আর আত্মসম্মানের নীরব দাবি। আমি তোমাকে জোর করে আটকে রাখবো না, কিন্তু একটা কথা মনে রেখো, এই বাড়িটা তোমারও। নাহিদ কিছু বলল না, শুধু মাথা নত করে বসে রইল। পরের দিন সকালটা ছিল অদ্ভুত নীরব। বাড়ির ডাইনিং টেবিলে সবাই বসে নাস্তা করলেও যেন কারোর মাঝেরই স্বাভাবিকতা নেই। নাস্তা শেষ হতেই নাহিদ ধীরে ধীরে উঠে দাঁড়ালো। বাবা, আমি তাহলে উঠি। উঠি মানে কোথায় যাচ্ছ একা? আমি গ্রামের বাড়িতে চলে যাচ্ছি, যেমনটা বলেছিলাম। রাহিল খান কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল, তারপর কিছু একটা ভেবে বলল, একা কেন যাচ্ছ? তোমার বউকে নিয়ে যাও সাথে। মানে? মানে আবার কি? বিয়ে হয়েছে তোমাদের, একসাথে থাকবে, এটাই স্বাভাবিক। রোদ এখনো ঘুমিয়ে আছে, ওঠেনি। সেটা দেখে আরো বিরক্ত হলো রাহিল খান। তিনি হঠাৎ কাজের মেয়েকে ডাকলেন। এই শোনো, রোদকে গিয়ে ডেকে আনো। বলো আমি ডাকছি। কাজের মেয়েটার সাথে সাথে উপরে গেল রোদের ঘরের দিকে। কিছুক্ষণ পরেই রোদ বিরক্ত মুখে নিচে নামলো। চোখে ঘুম, মুখে স্পষ্ট রাগ। কি হয়েছে বাবা, সকালে এইভাবে ডাকাডাকি কেন? তুমি নাহিদের সাথে গ্রামের বাড়িতে যাবে। রাহিল খানের কথা শুনে নাহিদ অবাক হয়ে তাকিয়ে রইল রাহিল খানের দিকে। রোদ কোনোদিন ওর সাথে যাবে না, ও বেশ ভালো করেই জানে। রাহিল খান তারপরও কেন জোর করছে ওকে। অন্যদিকে রোদ যেন মুহূর্তেই বিস্ফোরিত হয়ে উঠল। হোয়াট? আমি কোথাও যাচ্ছি না। আমার ক্লাস আছে, আমার লাইফ আছে। আমি কেন যাব ওর সাথে? তবু আবার ওর গ্রামে? তোমার মাথার সেন্স কি চলে গেছে? ওয়েট, ওই ছেলেটা তোমাকে বলেছে এমন করতে? হাউ ডিসকাস্টিং! তুমি এইরকম একটা থার্ড ক্লাস ছেলের কথা শুনে আমার উপর এমন জুলুম করতে পারো না। আমি অ্যাডাল্ট, আমার নিজের মতো করে আমি থাকবো। আমি কোথায় যাব না যাব আমি ভাববো সেটা। মুখ সামলে কথা বলবে, সমস্ত ভদ্রতা ভুলে গেছো। তুমি আমার সম্মান তোমার কথার মাধ্যমে মাটিতে মিশিয়ে দিচ্ছ, আর তুমি ওর সাথে যেতে বাধ্য, কারণ ও তোমার স্বামী। আমি ওকে স্বামী মানি না। মানো বা না মানো, বিয়েটা হয়েছে, আর আমি যা বলছি সেটাই তোমার ভালোর জন্য। আমি যাব না, এটা ফাইনাল। রাহিল খান এবার চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। তার চোখে এবার কঠোরতা স্পষ্ট। ঠিক আছে, তাহলে শোনো, তুমিও যদি না যাও তাহলে আমার কোনো সম্পত্তির ওপর তোমার অধিকার থাকবে না। বাবা, তুমি আমাকে এভাবে ব্ল্যাকমেইল করছো? আমি তোমাকে বাস্তবতা বোঝাচ্ছি। জীবনে সবকিছু নিজের ইচ্ছা মতো হয় না, কিছু সম্পর্কে সময় দিতে হয়। রোদ চুপ করে গেল, তার চোখে রাগ, অপমান আর এক ফোঁটা অনিশ্চয়তা। ঠিক আছে, আমি যাব। নাহিদ পুরো সময়টা চুপ করে দাঁড়িয়েছিল। তার মুখে কোনো বিজয়ের হাসি নেই, বরং অস্বস্তি। বাবা জোর করে। কখনো কখনো জোরটাই দরকার হয় বাবা। রোদ ঘুরে দাঁড়ালো, তার মুখ শক্ত।
আমি রেডি হয়ে আসছি, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি কারোর জন্য বদলাবো না। সে দ্রুত উপরে উঠে গেল। ঘরে আবার নীরবতা নেমে এলো। রাহিল খান ধীরে ধীরে নাহিদের দিকে তাকালেন। দেখো, ওর রাগটা সাময়িক, তুমি শুধু ধৈর্য ধরো। নাহিদ মৃদু হাসলো। আমি চেষ্টা করব বাবা। দুপুর গড়িয়ে বিকেল। বাড়ির সামনে গাড়ি প্রস্তুত। ড্রাইভার সবকিছু গুছিয়ে রেখেছে। নাহিদ নিচে দাঁড়িয়ে, তার চোখে কোনো উত্তেজনা নেই, শুধু দায়িত্ববোধ। উপরে ঘরে আমি কি করতে যাচ্ছি? ওই গ্রামের ছেলের সাথে গ্রামে যাচ্ছি? উফ। সে ব্যাগটা জোরে বন্ধ করলো, যেন নিজের রাগটাও ব্যাগের ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর রোদ ধীরে ধীরে নিচে নামলো। সবাই তাকিয়ে আছে তার দিকে। নাহিদ একবার তাকালো, তারপর আবার চোখ সরিয়ে নিল। সাবধানে যেও, আর পৌঁছে ফোন দিও। জি বাবা। রোদ কিছু বলল না, মুখ ঘুরিয়ে গাড়ির দিকে হাঁটতে লাগলো। গাড়ি চলতে শুরু করলো। শহরের কোলাহল ধীরে ধীরে কমে আসছে। দুজনের মাঝখানে অদৃশ্য একটা দেয়াল। নাহিদ জানালার বাইরে তাকিয়ে। রোদ ফোনে ব্যস্ত, কিন্তু আসলে সে শুধু স্ক্রল করছে, মন নেই। একটা কথা বলবো? বলুন। আমার সাথে বেশি কথা বলার চেষ্টা করবেন না। আমি সাইলেন্স পছন্দ করি। ঠিক আছে। এত সহজ উত্তর পেয়ে রোদ একটু থেমে গেল। সে ভেবেছিল তর্ক হবে। কিছুক্ষণ পর গাড়ি একটা ছোট দোকানের সামনে থামলো। কেন থামলো? আপনি সকাল থেকে কিছু খাননি, একটু কিছু খেয়ে নিন। আমি এইসব রাস্তার দোকানের খাবার খাই না। ঠিক আছে, আপনি নিয়ে আসুন, আমি এখানেই থাকছি। নাহিদ নিজে কিছু না খেয়ে শুধু পানি নিয়ে এসে রোদের দিকে এগিয়ে দিল। অন্তত পানি খান। রোদ কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর না চাইতেও বোতলটা নিয়ে এক চুমুক খেলো। লোকটা এমন কেন? নাটক করছে নাকি সত্যি? রাস্তা বদলে গেল। চারপাশে সবুজ খোলা আকাশ, ধানের ক্ষেত, পাখির ডাক। রোদ বিরক্ত হয়ে জানালার বাইরে তাকালো, তারপর একটু থেমে গেল। এত সুন্দর! সে নিজেই অবাক হলো। এই প্রথমবার গ্রামের সৌন্দর্য তার চোখে ধরা দিল, কিন্তু সঙ্গে সঙ্গেই নিজেকে সামলে নিল। ধুলো আর গরম ছাড়া কিচ্ছু না। গাড়ি এসে থামলো এক সাধারণ কিন্তু পরিষ্কার বাড়ির সামনে। উঠানে গাছ, পাশে টিউবওয়েল। একজন বয়স্ক মহিলা দৌড়ে এলেন। নাহিদ বাবা। কেমন আছেন খালা? ভালো বাপ, এটাই কি তোমার বউ? জি। আসো মা, ভেতরে আসো। রোদ চারিদিকে তাকিয়ে দেখছে, বিরক্ত লাগছে এইসব কিছু। মহিলাটা একটা ঘরে ওকে নিয়ে গেল। গ্রাম্য ঘর, একটা খাট, আলমারি আর বাক্স আছে, কিন্তু পরিপাটি ভাবে গোছানো। আমি এখানে থাকবো? একটা ছোট মেয়ে দৌড়ে এসে নাহিদের হাত ধরলো। ভাইয়া, তুমি এতদিন পর এলে কেন? কাজ ছিল রে পাগলি। আর এই আপুকে? এটা তোমার ভাবি। ছোট মেয়েটার কথা শুনে রোদ ভ্রুকুচকে তাকালো, যেন ভাবি শব্দটাই তার কানে বেমানান লাগছে। কিন্তু সেদিকে আর পাত্তা দিল না। প্রচন্ড গরম এখানে, বিরক্ত লাগছে তার উপর, এতটা জার্নি করে এসেছে। আমি একটু ফ্রেশ হব। ওয়াশরুম কোথায়? এইদিকেই আপু, আমি দেখাচ্ছি। রোদ অনিচ্ছা নিয়ে মেয়েটার পিছু নিল। ঘরের পেছনের দিকে একটু হেঁটে যেতে হলো। চারপাশে খোলা জায়গা, গাছপালা, আর একটু দূরে টিনের তৈরি একটা ছোট ঘর। এটা আমাদের ওয়াশরুম আপু। রোদ থমকে দাঁড়ালো, তার চোখ বড় বড় হয়ে গেল। বলে কি, মেয়ে পাগল হয়ে গেছে? রোদের মুখ মুহূর্তেই বিরক্তিতে ভরে গেল। হোয়াট? এটা ওয়াশরুম? হ্যাঁ আপু, এইখানেই সবাই গোসল করে। তুমি সিরিয়াস? এখানে আমি গোসল করব? হ্যাঁ, পানি খুব ঠান্ডা, অনেক ভালো লাগে। আমার ভালো লাগবে না, একদম না। রোদ ঘুরে দাঁড়িয়ে দ্রুত ঘরের দিকে ফিরে গেল। তার মুখে ঘৃণা আর অস্বস্তি স্পষ্ট। ঘরে ঢুকেই, নাহিদ, জি। আমি এখানে থাকতে পারবো না। এই জায়গা, এই পরিবেশ, এই ওয়াশরুম, এটা কি? এটা গ্রাম, এখানকার জীবন এমনই। প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো এক্ষুনি। আমি এখানে 1 মিনিটও থাকতে পারবো না। আপনাকে এখানেই থাকতে হবে। আপনার বাবা আপনাকে এখানে থাকতে বলেছে। ও প্লিজ, আবার বাবা? সব কিছুতে বাবার নাম আনবেন না। আমি কোনো গ্রামের মেয়ে না যে এসব সহ্য করব। আপনাকে কেউ সহ্য করতে বলছে না, শুধু কিছুদিন মানিয়ে নিতে বলছে। মানিয়ে নিতে? এই গরমে, এই ধুলোয়, এই জায়গায়?
ছোট থেকে তুমি এসবের মধ্যে বড় হয়েছো, আমি না। তোমার কোনো আইডিয়া আছে আমি কিভাবে বড় হয়েছি? আর তুমি আমাকে এখানে নিয়ে এসেছো, তোমার এখানে নিয়ে আসার আগে একবার ভাবা উচিত ছিল না? আমার বাবার কাছ থেকে তো টাকা হাতিয়েছো বেশ ভালোই, সেগুলো দিয়েও তো ঠিক করতে পারতে কিছু জিনিস। ননসেন্স। নাহিদ নদীর কথাগুলো শুনে মুখটা ছোট হয়ে গেল। সে তো কোনো টাকাই নেয়নি, না বিয়েটা করতে চেয়েছে, তবু এত অপমান সহ্য করতে হচ্ছে। ঠিক তখনই একটা হাত পাখা নিয়ে সেই ছোট মেয়েটা এসে দাঁড়ালো। আপু, গরম লাগছে, আমি বাতাস করি? না, দরকার নেই। আপু, তুমি শহর থেকে আসছো না? শহরটা কেমন? অনেক বড়? হ্যাঁ, অনেক বড়, আর তোমাদের এই গ্রামের মতো না। তুমি কি অনেক সুন্দর সুন্দর জায়গায় যাও? এত প্রশ্ন করো কেন? চুপ করে থাকতে পারো না? মেয়েটা একটু চুপ হয়ে গেল, তার মুখের হাসিটা ম্লান হয়ে গেল। নাহিদ তার বোনের সাথে এমন ব্যবহার করা দেখে বেশ খারাপ লাগলো। ওর সাথে যা ইচ্ছে তাই করুক, তার বোনের সাথে এভাবে কেন কথা বলছে রোদ? ও ছোট, ওকে এভাবে বলার দরকার ছিল না। আপনি আমাকে শেখাবেন কিভাবে কথা বলতে হয়? আমি শুধু বলছি ওর কোনো খারাপ উদ্দেশ্য নেই। হ্যাঁ, সবাই তো খুব ভালো এখানে। নাহিদ রোদের প্রতিটা কথায় প্রচন্ড খারাপ অনুভব করছে। এতটা অহংকার কেন এই রোদের? ঠিক তখন খালা একটা থালা নিয়ে ঘরে ঢুকলেন। মা, কিছু খেয়ে নাও, অনেক দূর থেকে এসেছো। থালায় ছিল গরম ভাত, ডাল আর ভাজি, সাদা মাটা কিন্তু গরম গরম। সেটা দেখে রোদ চোখে খেয়ে ফেললো। এগুলো আমি খাই না। কেন মা? গরম গরম রান্না করেছি। আমি তো জানতাম না তোমরা আজকে আসবা। একটা দেশি মোরগ ধরে জবাই দিতাম, এখন খাও, পরে ওইটা জবাই দিব আমি। গরিবের বাড়ি, একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো। আমরা যথাসম্ভব তোমাকে যত্নে রাখার চেষ্টা করব মা। আমি এসব খেতে পারবো না, আমার অন্য কিছু লাগবে। একটু খেয়ে দেখুন, খারাপ লাগবে না। আপনি প্লিজ চুপ করবেন? আমি কি খাবো না খাবো সেটা আমি জানি। ঘরের ভিতর আবার অস্বস্তিকর নীরবতা নেমে এলো। খালার মুখটা মলিন হয়ে গেল, কিন্তু কিছু বললেন না। ছোট মেয়েটা ধীরে ধীরে আবার এগিয়ে গেল। আপু, তুমি যদি না খাও তাহলে আমি তোমার সাথে বসে থাকবো। তুমি কি আমাকে একা থাকতে দিতে পারো না? এবার মেয়েটা একদম চুপ হয়ে গেল, ধীরে ধীরে নাহিদের পাশে গিয়ে দাঁড়ালো। যাও, বাইরে খেলো। আচ্ছা ভাইয়া। মেয়েটা চলে গেল। ঘরের ভিতর শুধু গরম আর অস্বস্তি। নাহিদ রোদের দিকে তাকালো। রোদ মাথায় 2 হাত চেপে খাটের উপর বসে পড়লো। উফ, এই গরমটা আমি সহ্য করতে পারছি না। কিছুক্ষণ পর অভ্যাস হয়ে যাবে। আমি চার্জার ফ্যানের ব্যবস্থা করছি। তোমার হতে পারে, আমার হবে না। আমি কোথায় এসে পড়লাম? বিকেলে রোদটা একটু নরম হতে শুরু করেছে, কিন্তু ঘরের ভিতর এখনো গুমোট গরম। রোদ খাটে বসে আছে, মুখে বিরক্তি। নাহিদ বাইরে গিয়ে একটা ছোট চার্জার ফ্যান এনে চালু করলো। এটা একটু সামনে রাখুন, হয়তো একটু আরাম পাবেন। রোদ কিছু না বললে ফ্যানের দিকে তাকিয়ে রইল। হালকা বাতাসটা মুখে লাগতেই সে একটু স্বস্তি পেল, কিন্তু মুখে সেটা প্রকাশ করলো না। এত কেয়ার করছে কেন? নাটক নাকি সত্যি? ঠিক তখনই বাইরে থেকে ছোট মেয়েটার হাসির শব্দ ভেসে আসছে। কিছু বাচ্চা মিলে খেলছে উঠানে। রোদ বিরক্ত হয়ে কান বন্ধ করতে গেল, কিন্তু হঠাৎ থেমে গেল। এত চিল্লা পাল্লা, এত এইসব পরিবেশ একটুও পছন্দ হচ্ছে না তার। যে করেই হোক এখান থেকে যাওয়ার প্ল্যান করতে হবে। নেট পাচ্ছে না ফোনে ভালো। কিছুক্ষণ পর মা, একটু লেবুর শরবত করে এনেছি, গরমে ভালো লাগবে। রাখুন। খালা হালকা হাসলেন, গ্লাসটা রেখে চলে গেলেন। রোদ গ্লাসটা হাতে নিয়ে একটু চুমুক দিল, খারাপ না তো? কিন্তু সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিল। ঠিক আছে। সন্ধ্যার সময় গ্রামে সন্ধ্যা নামে অন্যরকম ভাবে। মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসছে। চারপাশে এক ধরনের শান্তি। নাহিদ উঠানে দাঁড়িয়েছিল। সে ধীরে ধীরে হাত তুলে দোয়া করলো, তারপর নামাজ পড়তে বসলো। রোদ দরজার আড়াল থেকে তাকিয়ে আছে, কিন্তু সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিল। সন্ধ্যার সময় গ্রামে সন্ধ্যা নামে অন্যরকম ভাবে। মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসছে। চারপাশে এক ধরনের শান্তি। নাহিদ উঠানে দাঁড়িয়েছিল। সে ধীরে ধীরে হাত তুলে দোয়া করলো, তারপর নামাজ পড়তে বসলো। রোদ দরজার আড়াল থেকে তাকিয়ে আছে। এখনো এসব করে? শহরে কেউ এত নিয়ম মেনে চলে না। কিন্তু তার চোখে এক ধরনের অদ্ভুত শান্তি ধরা পড়লো, যেটা সে নিজে অনেকদিন অনুভব করেনি। মা,
রাতের খাবার রেডি, এবার না বলো না। রোদ একটু চুপ করে রইল। পেটটা হালকা কাঁপছে, সকাল থেকে রীতিমতো কিছু খায়নি, তবে না খেয়ে থাকলে অসুস্থ হয়ে যাবে। আরো একদম খিদে সহ্য করতে পারে না, তবে এতক্ষণ না খেয়ে আছে। একটু খেয়ে নিন, না খেলে শরীর খারাপ করবে। রোদ এবার তর্ক করলো না, ধীরে ধীরে এসে বসে পড়ল। খালা ভাত, ডাল আর আলু ভাজি তুলে দিলেন। রোদ সন্দেহ নিয়ে প্রথম লোকমাটা মুখে দিতে এসে থেমে গেল, এত ভালো লাগছে কেন? কিন্তু মুখে বলল। খারাপ না। নাহিদের মুখে হালকা হাসি ফুটল, কিন্তু সে কিছু বলল না। রাত গভীর হলে বিদ্যুৎ চলে গেছে, চারপাশে অন্ধকার, শুধু হারিকেনের আলো। হোয়াট? এখানে কারেন্টও থাকে না? মাঝে মাঝে। আমি ঘুমাতে পারবো না। ভয় লাগছে? না, ভয় না, মানে নাহিদ, জি। তুমি এখানে একা থাকো এতদিন? হ্যাঁ। বোর লাগে না? না, অভ্যাস হয়ে গেছে। রোদ চুপ করে গেল। মাথায় একটা দারুণ বুদ্ধি খেটেছে। একে দিয়ে এখান থেকে বের হবে বাবা, তাইলে কিছু বলতে পারবে না। নাহিদের দিকে তাকালো, দেখলো নিচে কপালে হাত দিয়ে শুয়ে আছে। নাহিদ, একটা কথা বলি, শোনো। বলুন। আমার এখানে ভালো লাগছে না, একদমই না। এই পরিবেশে আমি থাকতে পারছি না। ছোট থেকে আমি অন্যভাবে বড় হয়েছি, তুমি তো বুঝতেই পারছো। প্লিজ তুমি একটু বাবাকে বলো না। তুমি বললে উনি শুনবেন, আমি বললে উনি গুরুত্ব দেবেন না। নাহিদ চুপ করে রইল। রোদ একটু এগিয়ে এসে বলল, তুমি বলবে তোমার কাজের জন্য আমাকে নিয়ে যেতে হবে। তুমি এখানেও থাকতে চাও না, এমন কিছু একটা ম্যানেজ করো প্লিজ। আমি এখানে আর থাকতে পারবো না। আচ্ছা, আমি কথা বলবো। রোদ কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর ঠোঁটের কোণে একটা ছোট বিজয়ের হাসি ফুটে উঠল। হয়ে গেছে, এবার এখান থেকে বের হওয়া যাবে। পরদিন সকাল। সকালের আলো উঠোনে ভরে গিয়েছে, পাখির ডাক, হালকা ঠান্ডা বাতাস, সব মিলিয়ে গ্রামের আরেকটা সুন্দর সকাল। কিন্তু রোদের মধ্যে কোনো আগ্রহ নেই। সে তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নিল। মা, এত সকাল উঠে পড়েছো, একটু নাস্তা করে যেও। না, লাগবে না, দেরি হয়ে যাবে। আবার আসবা তো মা, তোমাকে খুব ভালো লেগেছে। এইসব কোনো কথায় কান দিতে ইচ্ছে করছে না। এখন খুশি খুশি লাগছে, এটা যে বাড়ি যেতে পারবে, এই পরিবেশ থেকে মুক্তি পেয়ে যাবে। এত তাড়াতাড়ি একবারও ভাবিনি রোদ। ভেতরে বিরক্ত হলেও মুখে হালকা হাসি টানলো। দেখা যাবে। আপু, তুমি আবার আসবা, আমরা খেলবো। ছোট মেয়েটা দৌড়ে এসে রোদের হাত ধরলো। রোদ হাতটা আস্তে করে ছাড়িয়ে নিল। হ্যাঁ, দেখি। বিদায়ের সময় খালা দরজার পাশে দাঁড়িয়ে, চোখে মায়া। ছোট মেয়েটা একদম চুপ, শুধু নাহিদের হাত ধরে আছে শক্ত করে। ভাইয়া, আবার কবে আসবা? খুব তাড়াতাড়ি। তুমি ভালো করে পড়াশোনা করবে, ঠিক আছে? মেয়েটি মাথা নেড়ে বলল। রোদ একবার তাকালো মেয়েটার দিকে, কিছু একটা বলতে চেয়েও বলল না, শুধু মুখ ঘুরিয়ে গাড়িতে উঠে বসলো। সাবধানে যেও বাবা, আর মা আবার আসবা। দেখি। গাড়ি ধীরে ধীরে চলতে শুরু করলো। গ্রামের সবুজ কাঁচা রাস্তা, সেই টিনের ঘর, সব পেছনে পড়ে যেতে লাগলো। রোদের মুখে এক ধরনের স্বস্তি। শেষমেশ বের হতে পারলাম। অন্যদিকে নাহিদ চুপচাপ জানালার বাইরে তাকিয়ে আছে, তার চোখে যেন একটু শূন্যতা। ঢাকায় ফিরে বিকেলের দিকে গাড়ি এসে থামলো বাড়ির সামনে। ড্রাইভার দরজা খুলে দিল। রাহেল খান দরজার সামনে দাঁড়িয়েছিলেন, চোখে অপেক্ষা। এত তাড়াতাড়ি চলে আসলে? বাবা, আমি বাসায় এসেছি, তুমি খুশি হওনি? রোদ মুখ গোমরা করে ফেলল। রাহেল খান মৃদু হেসে এগিয়ে এসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। খুশি তো হয়েছি মা, কিন্তু মেয়েদের বিয়ের পর শ্বশুর বাড়িতে থাকা উচিত। প্লিজ বাবা, এই থার্ড ক্লাস মার্কা কথাবার্তা তুমি বলছো? সিরিয়াসলি? বাবা, আসলে আমার জবের জন্যই চলে আসতে হলো, কিছু জরুরি কাজ ছিল। তাই নাকি? জি। আর আমি ভাবছি আমি মেসে থাকবো, এখানে থাকবো না। রোদকে এখানে রেখে গেলাম। না, তুমি কোথাও যাবে না, এই বাড়িতেই থাকবে। কিন্তু বাবা। আমি যা বলেছি তাই হবে। নাহিদ চুপ করে গেল, সে আর কিছু বলল না। কিছুক্ষণ পর নাহিদ ধীরে ধীরে রোদের রুমে দরজার সামনে এসে দাঁড়ালো। কিছুক্ষণ ইতস্তত করে দরজায় নক করলো। কে? আমি। আসো। নাহিদ দরজা খুলে ভিতরে ঢুকলো। রুমটা আগের মতোই, পরিপাটি, আধুনিক, ঠান্ডা। রোদ সোফায় বসে ফোন স্ক্রল করছিল। তুমি যেহেতু আমাকে এখানে নিয়ে এসেছো, তাই তুমি রুমে থাকতে পারো,
কিন্তু একটা কথা মনে রাখবে, তুমি সোফায় থাকবে আর আমার আশেপাশে আসার চেষ্টা করবে না। ঠিক আছে। গুড। রাত ধীরে ধীরে নেমে এসেছে। ঘরের ভিতর নীরবতা, এসির হালকা শব্দ আর ফোনে স্ক্রোলের টিপ টিপ আওয়াজ ছাড়া কিছু নেই। নাহিদ চুপচাপ সোফায় এক কোণে বসে আছে। একটা ছোট ব্যাগ থেকে কাপড় বের করে গুছিয়ে রাখলো। এই ঘরে তার কোনো আলমারি নেই, কোনো নির্দিষ্ট জায়গা নেই, তবুও সে নিজের মতো করে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। রোদ একবার তাকালো, তারপর আবার ফোনে চোখ নামিয়ে নিল। তুমি এত চুপচাপ থাকো কেন? কথা বলার মতো কিছু থাকলে বলি। ও, মানে আমার সাথে কথা বলার মতো কিছু নেই? আপনি তো নিজেই বলেছেন আপনি সাইলেন্স পছন্দ করেন। কথাটা শুনে রোদ একটু থেমে গেল। নিজের কথাই যেন নিজের বিরুদ্ধে চলে গেল। নিজের উপর বেজায় বিরক্ত হলো। কথাটা কোনো রকম ঘোরানোর চেষ্টা করলো। ঠিক আছে, এত সিরিয়াস হওয়ার দরকার নেই। তোমার গ্রামের বাড়ি থেকে এত তাড়াতাড়ি চলে আসতে সমস্যা হলো না? সমস্যা হলে কি আসতাম? তুমি কি সত্যি আমার জন্য এসেছো? আপনি তো তাই চেয়েছিলেন। আমি তো বলেছিলাম তুমি ম্যানেজ করে বলো। আমি ম্যানেজ করিনি, সত্যি কাজ ছিল। লোকটা এমন কেন? একবারও আমাকে দোষ দিচ্ছে না। তারপর নিজেই নিজের উপর বিরক্ত হলো আবার। এই ছেলেকে কোনো মতে বিশ্বাস করা যাবে না। এরা প্রথম এমন ভালো সাজার নাটক করবে, পরবর্তীতে আসল রূপ দেখাবে। এর শায়েস্তা করা লাগবে। সমস্ত ভদ্রগিরি বের করে দিব এবার। পরের দিন সকালবেলা রোদ আর নাহিদ জানতে পারলো রাহিল খান বাড়িতে থাকবে না। অফিসের কাজে তাকে বাইরে যেতে হবে। এটা শুনে রোদ বেশ খুশি হলো। বাবা থাকবে না, এই সুযোগে এই ছেলের অবস্থা টাইট করে ছাড়বে ও। নাহিদকে সাথে নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হলো। কলেজে এসে গাড়ি থেকে নেমে রোদ নাহিদের দিকে তাকিয়ে বলল, আমার অনেক খিদে পেয়েছে, আমার জন্য খাবার ম্যানেজ করো। আমি স্যান্ডউইচ খাবো। অবশ্যই বাসাটা হতে হবে। তুমি বাসায় গিয়ে আবার স্যান্ডউইচ নিয়ে আসো। আচ্ছা, আমি নিয়ে আসছি, আপনি ততক্ষণ ক্লাস করুন। নাহিদ বুঝতে পারছে নদী তাকে অপমান করতে চাচ্ছে, তবু কিচ্ছু মনে করলো না। কতদূর কি করতে পারে দেখতে চাই শুধু। নদীও নাহিদের দিকে তাকালো। নাহিদ এক কথায় রাজি হয়ে যাওয়ায় একটু অবাক হলো, তবু পাত্তা দিল না। সামনে এগিয়ে এসে দেখলো ওর বন্ধু বান্ধব সব দাঁড়িয়ে আছে। তাদের দেখে এগিয়ে গেল, ওরাও এগিয়ে আসলো। কি রে রোদ, কই ছিলি রে তুই কাল? কোনো খোঁজ পাচ্ছিলাম না কেন? নাইট ক্লাবে আসিসনি, কি ব্যাপার? সরি, আমি একটু ব্যস্ত ছিলাম। আজকে যাব না ক্লাবে। অবশ্যই, টেনশন করিস না। রিকি কই? হাই রোদ, এই যে আমি। কি অবস্থা তোমার? আজকে নাইট ক্লাবে জয়েন করবা আমাদের সাথে? না, আজকে আমাদের বাড়িতে পার্টি রাখি, তোমরা আসো। নাহিদ প্রায় দৌড়াতে দৌড়াতে কলেজের গেটের ভেতরে ঢুকলো। হাতে একটা ব্যাগ, ভেতরে যত্ন করে রাখা স্যান্ডউইচ। রোদ যেভাবে বলেছিল বাসারটাই এনে দিয়েছে। ওদের গ্রুপটা একটু দূরে দাঁড়িয়ে হাসাহাসি করছিল। নাহিদ এগিয়ে আসতেই রোদ চোখ তুলে তাকালো, তারপর ব্রু কুচকে বলে, এত লেট হলো কেন? রাস্তা একটু। অজুহাত দেওয়ার দরকার নেই। একটা স্যান্ডউইচ আনতে এত সময় লাগে? নাহিদ চুপ করে ব্যাগটা এগিয়ে দিল। রোদের দিকে শুধু তাকালো এক পলক। ঠিক তখনই রিয়ার চোখে পড়ে গেল নাহিদকে। এই রোদ, এটাকে? রোদ ঠোঁট বাঁকিয়ে রিয়ার দিকে তাকালো, চোখে বিরক্তি। রিয়া একটু কৌতূহলী চোখে নাহিদের দিকে তাকিয়ে রইল, তারপর হালকা হেসে, উফ, দেখতে তো বেশ হ্যান্ডসাম। কে রে, নতুন কেউ নাকি? তোর কি রুচির দুর্ভিক্ষ হয়েছে নাকি? মানে তাহলে কেউ? ও ও আমার বডিগার্ড, বলা চলে কাজের লোক। ড্রাইভার ভাবতে পারিস, যে কোনো একটা। কথাটা শেষ হতেই চারপাশে হালকা হাসির শব্দ উঠল। কেউ কেউ মুখ চেপে হাসছে, কেউ আবার সরাসরি তাকিয়ে আছে নাহিদের দিকে। নাহিদ অবাক হয়ে রোদের দিকে তাকালো। তার চোখে স্পষ্ট আঘাত। এক মুহূর্তের জন্য মনে হলো কিছু একটা বলবে, কিন্তু বলল না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এই প্রথম না, তবুও আজকের অপমানটা যেন একটু বেশি লাগলো। একা হলে হয়তো সহ্য করা সহজ ছিল, কিন্তু সবার সামনে? সিরিয়াসলি এত হ্যান্ডসাম বডিগার্ড রাখছিস? কি করব বল, সিকিউরিটি তো লাগেই। রিয়া এখনো নাহিদের দিকে ফ্যালফ্যাল চোখে তাকিয়ে আছে। নাহিদের হাতটা ধীরে ধীরে মুঠো হয়ে গেল, কিন্তু সে নিজেকে সামলে নিল। আপনার স্যান্ডউইচ। ঠিক আছে, তুমি যেতে পারো। নাহিদ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। কিছু বলার ছিল, কিন্তু শেষ পর্যন্ত কিছুই বলল না। পেছন থেকে আবার হাসির শব্দ ভেসে এলো।
হাঁটতে হাঁটতে নাহিদের মনে শুধু একটা কথাই ঘুরতে লাগলো। আমি কি সত্যি এতটা ছোট? অন্যদিকে রোদ স্যান্ডউইচে কামড় দিল। স্বাদটা ভালোই লাগছে, কিন্তু আজকে কেন জানি সেই স্বাদটাও তেমন আনন্দ দিচ্ছে না। কি রে, তুই এত রুট কেন ওর সাথে? কারণ ওর জায়গা ওকে বোঝাতে হবে। রিয়া আনমনে শুধু উত্তর দিল। হুম। বাকি সবাই ক্লাসরুমে গেলে রিয়া গেল না। নিচে এসে এদিক ওদিক কিছু একটা খুঁজতে লাগলো। পার্কিং এরিয়ার দিকে গিয়ে দেখতে পেল নাহিদ গাড়ির একপাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। রিয়া এগিয়ে গিয়ে, হ্যালো। নাহিদ রিয়াকে দেখে প্রথমে চিনতে একটু কষ্ট হলো, কিন্তু পরে মনে পড়লো যে রোদের সাথে দেখেছে কিছুক্ষণ আগে। কিন্তু এই মেয়ে এখানে কিসের জন্য এসেছে, তাকে হ্যালো কেন বলছে? নাহিদ ভদ্রতার খাতিরে সালাম দিল। রিয়া একটু ইতস্তত বোধ করলো, কারণ ও এসে ওকে হ্যালো বলেছে সালামের বদলে। তবুও হাসি মুখে সালামের উত্তর দিল। কিছু বলবেন ম্যাম? এই আপনি আমাকে ম্যাম কেন বলছেন? আমার নাম রিয়া, আমাকে রিয়া বলে ডাকতে পারেন। জি ম্যাম, অবশ্যই। আবার ম্যাম বলছেন? রিয়া ঠোঁট ফুলিয়ে একটু বিরক্তি দেখালো। নাহিদ একটু অপ্রস্তুত হয়ে গেল, কি বলবে বুঝে উঠতে পারছে না। না মানে অভ্যাস হয়ে গেছে। অভ্যাস বদলাতে সময় লাগে না, একবার চেষ্টা করে দেখুন। রিয়া। জি, রিয়া। নামটা বলতে গিয়েও যেন একটা সংকোচ কাজ করছিল তার মধ্যে। রিয়া সেটা লক্ষ্য করলো, কিন্তু কিছু বলল না, বরং অন্য প্রসঙ্গে গেল। আঙ্কেলের কাছ থেকে কিছুটা শুনেছে নাহিদ আর রোদের ব্যাপারে। নাহিদকে দেখে কিছুটা চিনতে পেরেছিল রিয়া। প্রথমে রোদের ব্যবহার বেশ অবাকই হয়েছে। নাহিদকে দেখে কেন জানি ওর অনেক ভালো লেগেছে। কিভাবে পারছে রোদ এইভাবে অপমান করতে সবার সামনে ছেলেটাকে? এখনকার যুগে এমন ছেলে কি খুঁজে পাওয়া যাবে একটা দুইটা? জিনিস কাছে থাকলে জিনিসের মর্ম বোঝে না মানুষ। প্রমাণ রোদ যেটা করছে সেটা। আপনি মানে তুমি তুমি কি সত্যিই রোদের ড্রাইভার? প্রশ্নটা শুনে নাহিদ হালকা হেসে ফেলল। সেই হাসিতে একটু কষ্ট মিশেছিল। কি বলবে, যেখানে নিজের বউ সবার সামনে তাকে ড্রাইভার বলে পরিচয় করিয়েছে কাজের লোক। এখন যদি সত্যটা বলে, রোদকে অপমানিত হতে হবে। সেটা নাহিদ কোনোভাবেই চায় না, কারণ রোদ এতে উল্টো ওকে আরো ভুল বুঝবে। মানুষ যা ভাবে আমি তাই। এইটা তো উত্তর না। সব প্রশ্নের সরাসরি উত্তর দেওয়া যায় না। ও যা বললো খারাপ লেগেছে, তাই না? আমি কিন্তু তোমার আর রোদের ব্যাপারে কিছু কিছু জিনিস জানি। আঙ্কেল আমাকে বলেছে, তাই আমার থেকে না লুকোলেও চলবে। তোমাকে আমার খুবই ভালো লেগেছে। আমাকে তোমার বন্ধু বানাবে? রোদের কথাগুলো খুবই অপমানজনক লেগেছিল। আমি বুঝতে পারছি তোমার অনেক খারাপ লেগেছে, তাই না? প্রশ্নটা খুব সহজ ছিল, কিন্তু উত্তরটা কঠিন। নাহিদ চোখ সরিয়ে নিল। এখন লজ্জা লাগছে, ও রিয়া সব জানে। ওর সামনে রোদ এভাবে বলল ওকে। না, অভ্যাস হয়ে গেছে। অভ্যাস হয়ে গেলেই কি কষ্ট লাগে না? সবার সামনে এমনভাবে কথা বলা ঠিক না। ও একটু বেশিই বলে ফেলে। ও যা বলে সেটা বলার অধিকার ওর আছে। কেন? কারণ আমি কিছুই না। কথাটা বলার সময় নাহিদ নিজের দিকে তাকালো, যেন নিজেকেই মাপছে। রিয়ার বুকটা কেমন যেন ধক করে উঠল। তুমি নিজেকে এত ছোট করে দেখো কেন? আমি ছোট না, আমার অবস্থান ছোট। নিজেকে ছোট মনে করলে সবাই তোমাকে ছোট ভাবেই দেখবে। সবার আগে নিজেকে নিজের সম্মান করতে হয়, এটা জানো তো তুমি? নিজের কিন্তু অনেক কিছু করতে পারো, চেষ্টা করো। আর আজ থেকে কিন্তু আমরা ফ্রেন্ড হলাম, মনে থাকবে তো? যে কোনো প্রয়োজনে আমার কাছে হেল্প চাইতে পারো তুমি, আমি সবসময় হেল্প করতে রাজি আছি। আর একটা কথা, তুমি সকালে নাস্তা করেছো দেখে তো মনে হচ্ছে না। সকালের নাস্তা তো করনি, আমি তোমাকে দিই। আরে আরে কি করছো রিয়া? লাগবে না। লাগবে না মানে? তুমি এখনই আমার সামনে খাবে। বন্ধু বলেছো, আবার বন্ধুর সাথে এমন ব্যবহার করছো। লাগবে নাকি মানে? বন্ধুর কাছ থেকে জিনিস কেড়ে নিয়ে খেতে হয়, বুঝেছো? নাহিদ তখন রিয়ার দিকে তাকালো সরলভাবে। মেয়েটা বেশ মিশুক, একটু তার সাথে কিভাবে মিশে গেল। রিয়া জোর করে নাহিদের হাতে একটা বিস্কিটের প্যাকেট আর পানির বোতল ধরিয়ে দিল। নাহিদ না পেরে সেই খেতেই হলো ওর দেওয়া খাবার। রিয়া কিছুক্ষণ পর ওইখান থেকে চলে গেল নাহিদের থেকে বিদায় নিয়ে। নাহিদ রোদের ক্লাস শেষ হওয়ার অপেক্ষা করছে। রাহেল খান ওকে দায়িত্ব দিয়ে গেছে রোদের দেখাশোনা করার জন্য। নাহিদ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে, এদিকে রোদের দেখা মিলছে না। ভার্সিটি থেকে সবাই চলে যাচ্ছে, আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে, কিন্তু রোদের দেখা এখনো মিলল না। আধা ঘন্টা পর রোদ আসলো, সাথে ওর বন্ধু বান্ধব। তাও তাদেরকে বিদায় দিয়ে রোদ নাহিদের সামনে এসে দাঁড়ালো। কি এভাবে হা করার মতো করে দাঁড়িয়ে আছো কেন? অনেক টায়ার্ড লাগছে, তাড়াতাড়ি বাসায় নিয়ে চলো। নাহিদ কোনো উত্তর দিল না। রোজ গাড়িতে ওঠার পর নাহিদ গিয়ে ড্রাইভ করা শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই বাড়ি চলে আসলো ওরা।
বাড়ি এসেই রোদ নিজের রুমে চলে গেল। নাহিদ নিজের দিকে তাকালো। ঘেমে একাকার হয়ে গেছে, তার শরীর নিজেরও ফ্রেশ হওয়া দরকার। কিন্তু কি করবে এখন? ও সমস্ত জামা কাপড় রোদের রুমে শিফট করা হয়েছিল। রাহিল খান এখন নেই, রোদ 1 মিনিট ওই রুমে থাকতে দিবে না, ওকে ও বেশ ভালোই জানে। কিন্তু কি করার, ফ্রেশ তো হতেই হবে। সে ভাবনা ভেবেই রোদের রুমের দিকে হাঁটা ধরলো। রুমে এসে নক করলো 2-3 বার, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া শব্দ পেল না। হালকা ধাক্কা দিতে দরজাটা খুলে গেল। নাহিদ ভাবলো ব্যাগটা নিয়েই চলে আসবে। রোদ মনে হয় ওয়াশরুমে এটাই সুযোগ, তাই যেই ভাবনা সেই কাজ। নাহিদ দূরত্ব গিয়ে নিজের ব্যাগ হাতে তুলে পিছনে ঘুরে আসতে নিলে জোরে ধাক্কা খেল রোদের সাথে। রোদ ওয়াশরুম থেকে শুধু একটা টাওয়াল পরা রয়েছে। ধাক্কাটা এত হঠাৎ ছিল যে দুজনেই কিছুক্ষণ স্থির হয়ে গেল। নাহিদের পিঠ দরজায় টেকে আছে, আর রোদ এতটাই কাছে একটুখানি নড়লেই ঠোঁট ছুঁয়ে গেল। দুজনের নিঃশ্বাস একে অপরের মুখে লাগছে। সময়টা যেন থেমে গেছে। নাহিদ হক চকিয়ে দ্রুত সরে যেতে চাইল, কিন্তু ঠিক তখনই রোদ নিজেকে সামনে নিয়ে জোরে তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। বাহ, এতদিনে আসল রূপটা বের হলো। কি বলছেন আপনি? আমার শরীরের দিকে তোমার নজর, তাই না? দরজা খোলা দেখে এই সুযোগটা লুফে নিলে। না, আমি শুধু... চুপ। আমার দিকে ওই চোখে তাকিয়েছিলে অনেক দিন ধরে। আমি বুঝি না ভেবেছো আমার উপর নজর ছিল, তাই না? আগে বললেই তো পারতে, এত নাটক করার কি দরকার ছিল? নাহিদ স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। কথাগুলো ছুরির মতো কেটে গেল নাহিদের ভেতরটা। রোদ এটা কি বললো? ও চাইলে তো আগে নিজের অধিকার আদায় করে নিতে পারত। হ্যাঁ, অধিকারই তো। রোদের উপর সম্পূর্ণ অধিকার আছে, ওর বিবাহিত স্ত্রীও। কিন্তু তবু কোনো কিছু করেনি একই রুমে থেকে। আর এখন এই সামান্য ব্যাপার নিয়ে রোদ ওকে এত বড় অপবাদ দিচ্ছে, যেখানে রোদের জন্য সম্পূর্ণ হালাল। কি ভেবেছো আমি কিছু বুঝি না? সারাদিন চুপচাপ থাকো, ভদ্র সাজার চেষ্টা করো, আর সুযোগ পেলেই... সত্যি বলতে কি, তোমার মতো ছেলেদের আমি খুব ভালো করে চিনি। আপনি সীমা ছাড়িয়ে যাচ্ছেন। সীমা? তোমার আবার সীমা আছে? নিজের জায়গাটা ভুলে গেছো নাকি? তুমি এখানে কি সেটা মনে করিয়ে দিতে হবে। নাহিদের হাত মুঠো হয়ে গেল, কিন্তু সে কিছু বলল না। একটা কাজের লোক, একটা ড্রাইভার বলা চলে, আর তুমি ভাবছো তুমি আমার সমান হয়ে দাঁড়াতে পারো? নাকি ভাবছো আমাকে ছুলেই তুমি কিছু হয়ে যাবে? আমি আপনাকে ছোঁয়ার কথা ভাবিও না। হো প্লিজ, নাটক করো না। একটু আগে কি হচ্ছিল সেটা আমি দেখিনি। আমি বলেছি এটা দুর্ঘটনা ছিল। আর আমি বলছি এটা ইচ্ছে করে। কিন্তু দুঃখের বিষয়, তুমি ভুল মানুষকে বেছে নিয়েছো। কথাটা বলেই রোদ সোজা হয়ে দাঁড়ালো। নাহিদ রোদের দিকে তাকিয়ে আছে, অবাক হচ্ছে রোদের অহংকারী কথাবার্তা শুনে। টাকা থাকলেই যে ভদ্রতা সভ্যতা আসে সেটা রোদকে না দেখলে হয়তো বুঝতো না। রোদ আয়নার দিকে তাকিয়ে, আমার লেভেলে আসার চেষ্টা করো না। আয়নায় নিজেকে একবার দেখো, তারপর আমার দিকে তাকাবে। নাহিদ কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে স্পষ্ট অপমান, কিন্তু সেই সাথে একটা অদ্ভুত শান্তি। সে ধীরে ধীরে ব্যাগটা হাতে নিল। আমি কখনো আপনার লেভেলে আসার চেষ্টা করিনি, আর আল্লাহ আপনার লেভেলে কখনো যাতে আমাকে না নিয়ে যাওয়ায় আমি অনেক খুশি হব, কারণ আমি জানি মানুষ লেভেল দিয়ে বড় হয় না। রোদ এক মুহূর্তের জন্য থেমে গেল, কিন্তু কিছু বলল না। নাহিদ দরজার দিকে এগিয়ে গেল, হাত বাড়িয়ে দরজা খুলল, তারপর হালকা থেমে আবার বলল, আর একটা কথা, সম্মান কেউ দিলে পাওয়া যায় না, নিজের আচরণেই সেটা তৈরি হয়। তারপর আর কিছু না বলে বেরিয়ে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দটা এবার আগের চেয়ে অনেক ভারী লাগলো। রোদ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার ভিতরে রাগ এখনো আছে, কিন্তু কোথাও একটা অস্বস্তিও কাজ করছে। নাহিদ ওকে এতগুলো কথা শুনিয়ে দিয়ে গেল কেন? একটু বেশি এবার বেড়েছে। বিরক্ত লাগছে সবকিছু রোদের এখন। বিকেলের আলোটা তখন ধীরে ধীরে নরম হয়ে এসেছে। বাড়ির বাগান জুড়ে হালকা বাতাস বইছে, ফুলের গন্ধে চারপাশটা শান্ত। কিন্তু সেই শান্তির মধ্যে বসে থাকা নাহিদের মনটা ততটা শান্ত না। নাহিদ মাটির কাছে ঝুঁকে গাছের আগাছা পরিষ্কার করছিল। রোদই তাকে কাজটা করতে বলেছিল। কাজ করছে, ঠিক তখনই গেটের দিক থেকে কারো কণ্ঠ ভেসে এলো। এই গার্ডেনার সাহেব, হ্যাঁ তো মন দিয়ে কাজ করছো নাকি? নাহিদ মাথা তুলে তাকালো। প্রিয়াকে দেখে একটু অবাকই হলো। ওর হাতে একটা ছোট ব্যাগ, চোখে সে আগের মতো হাসি। প্রিয়া এখানে কি করছে? নিশ্চয়ই রোদের সাথে দেখা করতে এসেছে। ভদ্রতার খাতিরে নাহিদ রিয়াকে সালাম দিল। প্রিয়া সালামের উত্তর দিল। আপনি মানে তুমি এখানে? কেন, আসতে পারি না নাকি? নাকি গার্ডেনও প্রাইভেট? না না, সেটা না,
মানে হঠাৎ সামনে দেখলাম তো সেজন্য। রোদ ম্যামের সাথে দেখা করতে এসেছো? হঠাৎ না, হ্যাঁ রোদের সাথে দেখা করতে এসেছিলাম, কিন্তু এখন তোমাকে গার্ডেনে কাজ করতে দেখে আমি এসেছি তোমাকে হেল্প করতে, ধরে নাও। বলেই রিয়া জুতো খুলে একেবারে নাহিদের পাশে বসে পড়লো। হাত বাড়িয়ে একটা ছোট গাছের পাশে আগাছা তুলতে শুরু করলো। আরে তুমি এটা করছো কেন? নোংরা হয়ে যাবে। নোংরা হলে কি হবে? মানুষ তো আর নোংরা হয় না। আর তুমি পারলে আমি পারবো না কেন? নাহিদ কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকলো। মেয়েটার এই সহজ স্বভাবটা তার ভালো লাগছে, কিন্তু সে সেটা প্রকাশ করলো না। কিন্তু রিয়া তার সাথে এই কাজ করছে, রোজ যদি দেখে তখন আবার উল্টো ওকেই দোষারোপ করবে। তার বান্ধবীকে দিয়ে কেন কাজ করাচ্ছি? একটা কথা বলি, বলো। তুমি হাসলে তোমাকে অনেক ভালো লাগে, সবসময় তো সিরিয়াস থাকো কেন? সব সময় হাসার মতো কারণ থাকে না। তাহলে কারণ বানাতে হয়। বলেই রিয়া গাছের নিচ থেকে একটু কাদা নিয়ে নাহিদের নাকের উপরে দিয়ে দিল, আবার নিজের নাকেরও দিয়ে দিল। নাহিদ হেসে ফেললো এবার। রিয়ার কাণ্ড দেখে সত্যি অদ্ভুত লাগছে, কিন্তু ভালোও লাগছে। এই তো দেখেছো, হাসতে পারো তুমি। দুজনেই কাজ করতে করতে গল্পে মেতে উঠল। রিয়া ঘাস তুলতে তুলতে পুরো গা মাখিয়ে ফেলেছে, কেউ মাঝে মাঝে ইচ্ছা করে কাদা লাগিয়ে দিচ্ছে। নাহিদ নিজে রিয়ার কাণ্ড দেখে অবাক হচ্ছে। এত মিশুকি মেয়েটা বড়লোকের মেয়ে হওয়ার পরেও ভিতরে বিন্দুমাত্র অহংকার নেই। আবার কি সুন্দর সালোয়ার কুর্তি পরে ভদ্রভাবে থাকে। এরই ভিতর রিয়া কিছু কাদা নিয়ে নাহিদের মাথায় লাগিয়ে দিল। এই পাগলি, কি করছো এটা? ধন্যবাদ এত বড় কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। হাসির শব্দটা বাগান জুড়ে ছড়িয়ে পড়ল, কিন্তু দূরে বারান্দায় দাঁড়িয়ে সবকিছু দেখছিল রোদ। রোদের চোখ দুটো শুরু হয়ে গেল। সে চুপচাপ দাঁড়িয়ে ছিল, কিন্তু ভেতরে কিছু একটা জ্বলতে শুরু করেছে। রিয়ার হাসি, নাহিদের সাথে এত স্বাভাবিক আচরণ, এটা তার ভালো লাগছে না। এত কাছাকাছি। আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারল না সে। রোদও নিচে নেমে এলো। বাগানে এসে দাঁড়াতেই কাছ থেকে নাহিদ আর রিয়ার সুন্দর মুহূর্ত তার চোখের সামনে ভেসে উঠল। দুইজন কাদা মেখে ভূত হয়ে ঘাস তুলছে আর গল্প করছে, বত্রিশ পাটি দাঁত বের করে হাসছে। সেটা দেখে আরো মেজাজ খারাপ হলো রোদের। কেন জানে না। এখানে কি চলছে? নাহিদ আর রিয়া দুজনেই চমকে তাকালো। নাহিদ রোদকে দেখে আবার নিজের গম্ভীর মুখে ফিরে আসলো। রোদের ফেস দেখে নাহিদ বেশ ভালোই বুঝতে পারছিল এখানে রোদ কিছু কঠোর কথা বলতে পারে দুজনকে এইভাবে দেখে। এই কয়দিনে বেশ ভালোই চেনা হয়ে গেছে রোদকে। আরে তুই, আমরা তো আমরা কি? আমরা এখন আমার বান্ধবীর দিকেও নজর দিয়েছো? থার্ড ক্লাস মার্কা ছেলে, মেয়েদের শরীরের দিকে নজর দেওয়া ছাড়া আর কিছু পারো না? কথাটা শুনে নাহিদের মুখ শক্ত হয়ে গেল, কিন্তু সে কিছু বলল না। রিয়া অবাক হয়ে রোদের দিকে তাকালো। কি বলছে কি এই মেয়ে, মাথা ঠিক আছে? ও যে রোদকে চেনে, এই রোদ তো সে না। এমন কথাবার্তা বলা শুরু করলো কবে থেকে? হ্যাঁ, ছোট থেকেও একটু জিদ্দি টাইপের, কিন্তু এত এভাবে অপমান করে কথা তো বলে না কাউকে। এত রাগ নাহিদের উপর ওর। এই কি বলছিস তুই এসব? চুপ তুই। আমি তোকে ভালো করেই চিনি, কিন্তু ওকে চিনতে পারিনি। দেখছি বেশ ভালোই ব্যবসা শুরু করেছে, একজন থেকে আরেকজন। রোদ, লিমিট ক্রস করছিস। লিমিট? এর আবার লিমিট আছে? এইটুকুর মধ্যে তোকে পটিয়ে ফেলেছে, দেখ না। তুই ওর সাথে বসে গল্প করছিস, হাসছিস, আর আমার কথায় উল্টো আমাকে বোঝাচ্ছিস। কারণ তুই ভুল বলছিস। ও প্লিজ, আর তোকে বলিনি এসব থার্ড ক্লাস ছেলেদের সাথে মিশিস না? থার্ড ক্লাস? তুই ওকে থার্ড ক্লাস বলছিস? হ্যাঁ, কারণ ওর সেই যোগ্যতাও নেই। একটা কাজের লোক, ড্রাইভার, ওর লেভেলটাই এটা। আমার লেভেল কি সেটা নিয়ে এত চিন্তা করার দরকার নেই আপনার। ও, এখন জবাবও দিচ্ছ? আমি শুধু সত্যি বলছি। সত্যি? সত্যি হলো তুমি নিজের জায়গা ভুলে যাচ্ছ। আর তুই নিজেরটা ভুলে যাচ্ছিস রোদ। তুই যেটা বলছিস সেটা অপমান, আর এটা তুই প্রতিদিন করছিস। তুই ওর সাইড নিচ্ছিস? আমি সঠিকের সাইড নিচ্ছি। দুজনে চুপ হয়ে গেল। নাহিদদের খুব খারাপ লাগছে, কোথাও না কোথাও ওর জন্য দুই বান্ধবীর ভিতরে ঝামেলা লাগছে। কিন্তু ও তো রিয়াকে নিজের বোন ভাবে, সেই ভেবেই ওর সাথে এত ফ্রি ভাবে কথা বলছে। আর রোদ এগুলো কি বললো, ওখান থেকে ওর এখন সরে যাওয়াই ভালো। আমি ভেতরে যাচ্ছি। আর রোদ এগুলো কি বললো, এখান থেকে ওর এখন সরে যাওয়াই ভালো। সে আর একবারও কারো দিকে তাকালো না, সোজা হেঁটে চলে গেল। নাহিদের চলে যাওয়ার দিকে তাকিয়ে রিয়ার প্রচন্ড খারাপ লাগা কাজ করলো। তুই খুব খারাপ করছিস রোদ। যা খুশি ভাব। কিন্তু এবার রোদের গলার সেই আগের আত্মবিশ্বাসটা নেই।
কোথাও একটা ফাঁক তৈরি হয়েছে, যা সে নিজেও বুঝতে পারছে কিন্তু মানতে চাইছে না। রিয়া রোদের দিকে তাকিয়ে বাইরের দিকে। ও এসেছিল কিছু সময় ওদের সাথে কাটানোর জন্য, কিন্তু রোদ পুরো বিষয়টাই ঘেটে দিল। শুধু ঘেটে দিল না, এত নোংরা ভাবে প্রেজেন্ট করলো যে রিয়ার এখন রোদের প্রতি যে ভালো লাগা সম্মানটা ছিল সেটা উঠে যাচ্ছে। পরের দিন সকালে আবার রোজকারের মতো রোদকে ভার্সিটিতে নিয়ে এসেছে নাহিদ। ভার্সিটির করিডোরে ভিড় জমেছে, সবাই নিজের মতো ব্যস্ত। কেউ ক্লাসে ঢুকছে, কেউ আড্ডায়। ঠিক তখনই গেট দিয়ে ঢুকলো রোদ। এতক্ষণ ক্লাসে ছিল, কিছু দূরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে নাহিদ। গতকালের ঘটনার পর সে আজ আরো চুপচাপ। এত অপমানের পরেও নিজের দায়িত্ব একটুও ফাঁকি নেই। আই নাহিদ, ডাকটা এত জোরে ছিল যে আশপাশের অনেকেই তাকিয়ে গেল। নাহিদ ধীরে মাথা তুলল, তারপর এগিয়ে এলো। জি। এখানে আসো। নাহিদ কাছে আসতেই রোদ একটু পিছিয়ে গিয়ে দাঁড়ালো, যেন দূরত্ব বজায় রাখছে। তারপর হঠাৎ নিজের জুতোর দিকে তাকিয়ে ঠোঁট পাকালো। দেখছো জুতোটা কত নোংরা হয়ে গেছে? আশেপাশে যারা ছিল তারা আগ্রহ নিয়ে তাকাতে শুরু করলো। কেউ ফিসফিস করছে, কেউ আবার সরাসরি তাকিয়ে। নাহিদ কিছু বললো না, শুধু চুপচাপ দাঁড়িয়ে রইলো। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? পরিষ্কার করো। এক মুহূর্তের জন্য পুরো জায়গাটা যেন থমকে গেল। কথাটা এত স্বাভাবিক ভাবে বলল রোদ, যেন এটা খুবই সাধারণ কিছু। নাহিদের বুকের ভেতরটা ধক করে উঠল। চোখে এক ঝলক কষ্ট দেখা গেল, কিন্তু সে মাথা নিচু করলো। চারপাশে হালকা হাসির শব্দ উঠতে লাগলো। নাহিদের প্রথমে খারাপ লাগলেও এখন কিছু মনে লাগছে না। ও ভাবলো নিজের বইয়ে জুতোই তো, সমস্যা কি? ব্যাপারটাকে নিজের মতো করে দেখলে অপমান বোধ হবে না। ও দেখতে চাই রোদ কি কি করতে পারে ওর সাথে। আরে লাইফ সার্ভিস, এমন ড্রাইভার হলে তো দারুণ। রিয়া একটু দূরে দাঁড়িয়ে সব দেখছিল। তার মুখের হাসিটা মিলিয়ে গেছে। নাহিদ ধীরে হাঁটু গেড়ে বসলো। তার হাত কাঁপছিল সামান্য, তবুও সে নিজের রুমাল বের করলো। নাহিদ, এটা করো না। চুপ থাক রিয়া, এটা আমাদের ব্যাপার। আমাদের? এটা অপমান। আমি যা বলছি ও তাই করবে। নাহিদ একবার মাথা তুলে রিয়ার দিকে তাকালো, চোখে একটাই কথা, তারপর আবার মাথা নিচু করলো। ধীরে, খুব ধীরে সে জুতোর ধুলো মুছতে শুরু করলো। প্রতিটা ঘষায় যেন তার নিজের সম্মানটা একটু একটু করে ক্ষয়ে যাচ্ছে। আশেপাশের হাসি ফিসফিস সবকিছু সে শুনছে, কিন্তু প্রতিক্রিয়া দিচ্ছে না। সবকিছুর মধ্যেও বারবার এটা মাথায় নিয়ে আসতে চাচ্ছে, নিজের বইয়ের জুতা পরিষ্কার করলে তেমন কিছুই হয় না। কিন্তু এই ব্যাপারটাও খারাপ লাগছে। নিজের প্রতি রোদ তো সবাইকে বলে নিজে ওর বোর। রোদের চোখ নাহিদের উপর স্থির, তার মুখে কঠোরতা, কিন্তু চোখের ভিতরে অদ্ভুত একটা অস্থিরতা। প্রিয়া এগিয়ে এলো। তুই এটা থামাবি না আমি থামাবো? তুই কিছুই করবি না। আমি করব। প্রিয়া হঠাৎ নিচু হয়ে নাহিদের হাত ধরে ফেললো। নাহিদ প্রিয়ার দিকে তাকালো, মাথা নাড়িয়ে সরে যাওয়ার ইচ্ছা সারা করলো। ওর কাজও শেষ করে তারপর উঠবে, কিন্তু রিয়া নাহিদের ইশারায় কোনো কাজ দিল না। আরো রেগে গেল রিয়া। এবার ওর রাগ লাগছে নাহিদের উপর। এই ছেলে কি দিয়ে তৈরি? এত অপমানের পরেও এত কিছু সহ্য করছে কেন? ওঠো। না রিয়া প্লিজ। না, এটা আমি হতে দেব না। হাত ছাড়ো ওর। তুই আর যা করছিস, এটা তুই না রোদ। আমি ঠিকই আছি, সমস্যা তোর। সমস্যা আমার না, সমস্যা তোর অহংকার। কথাটা যেন সরাসরি গিয়ে লাগলো রোদের ভেতরে। এক মুহূর্তের জন্য সে চুপ হয়ে গেল। এই সুযোগে নাহিদ ধীরে হাতটা সরিয়ে নিল। সে উঠে দাঁড়ালো। তার চোখে পানি নেই, কিন্তু ভেতরের ভাঙনটা স্পষ্ট। হয়ে গেছে। প্রশ্নটা এত স্বাভাবিক ছিল যে আশেপাশের অনেকেই চুপ হয়ে গেল। রোদ কিছু বলল না। প্রথমবারের মতো সে উত্তর খুঁজে পেল না। নাহিদ ঘুরে হাঁটা দিল। শুধু রিয়ার চোখে পানি চলে এলো। তুই আজ ওকে না, নিজেকেই ছোট করলি রোদ। একদিন পস্তাবি এগুলো ভেবে, দেখে নিস। রোদ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। একটা ঢোক গিলল। কেন জানি খারাপ লাগছে এখন। কারণটা কি? ওকে একটু বেশি বেশি করে ফেলছে? এত জিত রাগ কাজ করছে কেন নিজের ভিতর? রাতটা আজ অদ্ভুত ভাবে ভারী লাগছে। শহরের আলো ঝলমলে রাস্তাগুলো পেরিয়ে গাড়িটা থামলো রিকিদের বাড়ির সামনে। বড় গেট। ভেতরে ঢুকতেই লাইটে ঝলসে ওঠা এক আলাদা জগৎ, হাসি, গান আর কোলাহল। রোদ আয়নার দিকে একবার নিজেকে দেখে নিল। পাশে বসা নাহিদের দিকে একবারও তাকালো না। চলো। নাহিদ চুপচাপ দরজা খুলে নামলো। ভেতরে ঢুকতেই সবাই রোদকে ঘিরে ধরলো। অভ্যর্থনা, প্রশংসা। আর নাহিদ, সে ধীরে ধীরে এক কোণে গিয়ে দাঁড়ালো। রিয়া দূর থেকে অনেকক্ষণ ধরে নাহিদকে একটু খেয়াল করছে। একা দাঁড়িয়ে থাকতে দেখে ও এগিয়ে আসলো। এই, তুমি এখানে একা বসে আছো কেন? নাহিদ মাথা তুলে তাকালো। রিয়া পাশে এসে বসেছে। রিয়াকে দেখে মুচকি হাসলো।
রিয়া ওকে দেখে হাসি ফিরিয়ে দিল। এমনি ভালো লাগছে এখানে। মিথ্যে বলছো। সব সত্যি বলাও যায় না, তুমি সব জানো রিয়া, তবু কেন জিজ্ঞেস করছো? তুমি না খুব অদ্ভুত। দুজনেই একটু চুপ করে রইল। ভেতরে তখন মিউজিক জোরে বাজছে, আলো কমে এসেছে, ডান্স ফ্লোরে সবাই জমে উঠেছে। তারপর রিয়ার কথা উঠালো, জানে নাহিদ নিজে থেকে কিছু বলবে না। দুজন গল্প করতে লাগলো অন্যদিকে। হেই রোদ, একটা ডান্স হবে? রোদ এক চিলতে হাসলো, না বলার কোনো ইচ্ছে তার নেই। দূরে দাঁড়িয়ে থাকা নাহিদের দিকে তাকালো। পাশে রিয়াকে দেখে কেন জানি ভিতরটা জ্বলে উঠলো তার। সেই তাড়নায় আরো রাজি হয়ে গেল রিকির অফারে। শিওর। দুজন ডান্স ফ্লোরে চলে গেল। মিউজিকের তালে তালে ধীরে ধীরে তারা কাছে আসতে লাগলো। রিকির হাত রোদের কোমরে, রোদও সরে এলো না। চারপাশে হাততালি, উল্লাস। নাহিদের চোখ স্থির হয়ে গেল সেই দৃশ্যে। তার হাত ধীরে ধীরে মোটো হয়ে গেল, শিরাগুলো টান টান, বুকের ভেতরটা কেমন জ্বলে উঠছে। আর সহ্য হলো না, সে উঠে দাঁড়ালো। কারো দিকে না তাকিয়ে সোজা বেরিয়ে গেল বাইরে। পুল সাইডে এসে থামলো। ওর পিছন পিছন রিয়াও এগিয়ে আসলো। তুমি এখানে? ভেতরে ভালো লাগছিল না। ওদের জন্য? নাহিদ কিছু বলল না। তুমি কষ্ট পাচ্ছ? না। আবার মিথ্যে। সব কিছু সহ্য করা যায়, কিন্তু কিছু কিছু জিনিস ভিতরটা ভেঙে দেয়। তাহলে সহ্য করো কেন? কারণ আমার সহ্য করা ছাড়া আর কিছু করার নেই। ভুল সবসময় একটা না একটা রাস্তা থাকে। সবার জন্য না রিয়া। রিয়া তাকিয়ে রইলো তার দিকে। এই ছেলেটা যতটা চুপ, তার ভেতরে ততটাই ঝড়। রিয়া বুঝতে পারছে যতই হোক রোদ নাহিদের বিবাহিত স্ত্রী। দুজনের ভিতর তেমন সম্পর্ক না থাকলেও হালাল একটা বন্ধন আছে, যার থেকে নাহিদের ভিতরে আরো জেলাসি আর রাগ সৃষ্টি হচ্ছে রোদকে অন্য একটা ছেলের সাথে দেখে। ডান্স শেষ হয়েছে। অন্যদিকে ওয়াও, তুমি তো ফায়ার। থ্যাঙ্কস। চলো একটা ড্রিঙ্ক হয়ে যাক। না, আমি ড্রিঙ্ক করি না। আরে প্লিজ, এত সিরিয়াস কেন? একটু রিল্যাক্স করো। বললাম তো না। আরে গ্রামের মেয়ে নাকি, ড্রিঙ্ক করবে না মানে? রোদের ভ্রু কুচকে গেল। এই গ্রাম কথাটা শুনে ওর মাথায় আগুন ধরে গেল। কিন্তু চারপাশে সবাই তাকিয়ে আছে। রিকি গ্লাসটা এগিয়ে দিল। ট্রাস্ট মি, জাস্ট একটা সিপ। রোদ একটু দ্বিধা করলো, তারপর নিজেকে প্রমাণ করতে না বলতে না পারার এক অদ্ভুত চাপে গ্লাসটা হাতে নিল। রিকির চোখে তখন এক ঝলক অন্যরকম হাসি। রোদ জানে না সেই গ্লাসে শুধু ড্রিঙ্কস ছিল না, কিছু একটা মিশে গেছে যা সবকিছু বদলে দিতে পারে। রোদ ধীরে গ্লাসটা ঠোঁটে তুললো, ঢক ঢক করে গিলে নিল। নেওয়ার পর বেশ ভালো লাগলো প্রথমে, নাকি বাজে গন্ধ আসলেও এখন ভালো লাগছে। রিকিকে ইশারা করলো আরো ড্রিঙ্ক দিতে। রিকি ঠোঁটে একটা গভীর হাসি ফুটলো। রোদকে একের পর এক ড্রিঙ্ক দিতে লাগলো। আস্তে আস্তে রোদের চোখ ঝাপসা হয়ে আসে। ওকে দেখে কাছে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, তুমি ঠিক আছে তো রোদ? তোমার কি মাথা ঘুরছে? তুমি চাইলে রুমে রেস্ট নিতে পারো। চলো আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। বলেই রিকি রোদকে নিয়ে ওর রুমের দিকে গেল। রোদ এইদিকে কোনো কিছুর সেন্সে নেই, ড্রাগের তাড়নায় চোখ খুলতে পারছে না। রিকি রোদকে রুমে নিয়ে গিয়ে ওকে ছুড়ে দিল। তারপর রোদের দিকে তাকালে ভালো করে এত রেড কালারের গাউন পরা আছে, শরীরের সাথে লাল কালারটা বেশ মানিয়েছে। সেদিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল রিকি। কলেজের প্রথম দিন থেকে রোদের উপর নজর ছিল, কিন্তু কিছুতেই বাঘে পাচ্ছিল না। ও বেশ অবাক হলো কিছুদিন আগে রোদ নিজে থেকে ওর সাথে কথা বলতে আসতে দেখে। এই সুযোগ কিভাবে হাতছাড়া করবে রিকি কোনোভাবেই না। রিকি রোদের দিকে তাকিয়ে নিজের শার্ট খুলতে লাগলো, খুলে টান দিয়ে খুলে ফেললো। তারপর নিজের আলমারির কেবিন থেকে এক বোতল ওয়াইন বের করে ঢাকনা তুলে ঢকঢক করে খেতে লাগলো। খাওয়া শেষ হলে শব্দ করে বোতলটা টেবিলের উপর রেখে রোদের দিকে এগিয়ে যেতে লাগলো। রোদের মুখের দিকে ঝুঁকে রোদের কানের দুলগুলো খুলতে লাগলো। দুলগুলো খুলে রেখে রোদের জামার চিনে হাত লাগাবে ঠিক সেই সময় ভেতরের ঘরটা তখন এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে গেছে। রিকির রুমে ঢুকেই নাহিদের চোখ যা দেখলো সেটা যেন মাথার ভিতরে আগুন জ্বালিয়ে দিল। বিছানায় আধশোয়া অবস্থায় ছিল রোদ, আর তার উপর ঝুঁকে ছিল রিকি। পরিস্থিতিটা বুঝতে এক সেকেন্ডও লাগেনি। তখন নাহিদ আর রিয়া গল্প করতে করতে রিয়া নাহিদকে খাওয়ার জন্য অফার করলো, সেজন্য দুজন ভিতরে আসে। ভিতরে এসে বেশ অনেকক্ষণ হয়ে যাচ্ছে, তবু রোদকে আশেপাশে কোথাও না দেখে নাহিদ একটু চিন্তিত হয়। রিয়া ফলো করে, রিক্কিও আশেপাশে কোথাও নেই। কেন জানি রিয়ার মনে খটকা লাগে। ও ওর আরেকটা ফ্রেন্ডকে জিজ্ঞেস করতেই সে বলে রোদ রিক্কির সাথে উপরের দিকে গেছে। নাহিদ আর রিয়া উপরে যায়।
প্রতিটা রুম খুঁজতে খুঁজতে রুমের সামনে এসে দাঁড়িয়ে গেট খুলতেই ওই দৃশ্য দেখার পর নাহিদের শরীর কেঁপে উঠল রাগে না শুধু ভয়েও। পরের মুহূর্তেই সে সামনে ঝাঁপিয়ে পড়ল। হারামজাদা! কথাটা শেষ হওয়ার আগেই রিকিকে টেনে সরিয়ে দিল সে। তারপর আর কিছু ভাবেনি, ঘুষিয়ে একের পর এক পড়তে লাগলো রিকির মুখে বুকে। রিকি প্রথমে কিছু বুঝে উঠতে পারলেও দ্রুতই মাটিতে লুটিয়ে পড়ে গেল। আশেপাশে যা কিছু আছে সব যেন ঝাপসা হয়ে গেছে। নাহিদের চোখে শুধু একটা জিনিস পরিষ্কার, রোদ। পেছন থেকে রিয়া বলে, নাহিদ থামো, ও মরবে। শেষমেশ রিয়াই গিয়ে নাহিদের হাত শক্ত করে টেনে সরালো। নাহিদের বুক তখনও ওঠানামা করছে, চোখে রাগের আগুন। সে এক মুহূর্তও দেরি না করে বিছানার পাশে ছুটে গেল। রোদ, শুনতে পাচ্ছেন? রোদ অর্ধ চেতন অবস্থায় কিছু অস্পষ্ট শব্দ করলো। মাথাটা এদিক ওদিক ঘুরলো, চোখ আধ খোলা। কিছুই ঠিক মতো বোঝা যাচ্ছে না। নাহিদ বুঝলো এটা স্বাভাবিক অবস্থা না। সে কোনো দ্বিধা ছাড়াই রোদকে কোলে তুলে নিল। মেয়েটা নড়ছিল, মাঝে মাঝে অস্পষ্ট ভাবে কিছু বলছিল, কিন্তু পরিষ্কার কিছু নয়। রিয়া দ্রুত পাশে এসে, চলো, এখান থেকে বের হতে হবে। বাইরে বের হয়ে দূরত্ব বাড়ি থেকে রওনা দিল। নাহিদ স্টিয়ারিং ধরে আছে শক্ত করে, তার চোখ সামনে কিন্তু মন পুরোটা রোদের দিকে। পিছনের সিটে রোদ অস্থিরভাবে নড়ছে। রিয়া আর রোদের সাথে আসতে পারেনি, এদিকটাও সামলাবে বলেছে। রিকিকে এই অবস্থায় একদম ফেলে রাখা যাবে না। রোদ রাগ নেওয়ার ফলে নিজের মধ্যেই নেই, কি বলছে না বলছে কোনো কিছুরই ঠিক নেই। নাহিদ, তুমি আছো? জি, আমি আছি। আপনি চুপ করে বসেন, এখনই চলে আসবো আমরা বাসায়। আচ্ছা, কিন্তু আমি তোমার কাছে থাকতে চাই। একটু কাছে আসুন না নাহিদ। নাহিদ রোদের কথাই কান দিল না। গাড়ি বাড়ির সামনে থামতেই নাহিদ দ্রুত নেমে রোদকে আবার কোলে তুলে নিল। এক মুহূর্তও দেরি করলো না, সোজা ভেতরে নিয়ে গেল। রুমে এনে সাবধানে বিছানায় শুয়ে দিল। তারপর কিছুক্ষণ রোদের দিকে তাকিয়ে চলে আসতে নিল। হঠাৎ হাতে টান পড়ে পিছনে তাকিয়ে দেখলো রোদের দিকে ঘোর লাগা চোখে তাকিয়ে আছে। কোনো কিছু কি লাগবে? রোদ আরো জোরে নাহিদের হাতটা টান দিল, যার ফলে নাহিদ ব্যালেন্স হারিয়ে রোদের গায়ের উপর পড়লো। দুজন অনেক কাছাকাছি চলে আসলো, একে অপরের নিঃশ্বাসে নিজেদের মুখের উপর পড়ছে। নাহিদ সরে আসতে চাইলে রোদ নাহিদকে নিজের সাথে আরো জড়িয়ে ধরলো। তারপর সেকেন্ডের ভিতর নাহিদের নাকে একটা চুমু বসিয়ে দিল। নাহিদ সাথে সাথে জমে গেল। রোদ এটা কি করলো ওর সাথে? ওর ভাবনার ভিতরেই রোদ আরো একটা কাণ্ড বসিয়ে ফেললো। নাহিদের অধরে নিজের অধর বসিয়ে দিল। নাহিদ কি করবে বুঝে পাচ্ছিল না, এখন শখে আছে। নিজের হালাল নারীর গভীর ছোঁয়া পেয়ে কোনো পুরুষই ঠিক থাকতে পারে না। নাহিদ হুশ খুইয়ে ফেলে রোদের অধর জোড়ায় অমৃত খুঁজে নিতে চাইলো। অনেকক্ষণ পরে নাহিদ বুঝতে পারলো সে যেটা করছে সেটা একদম ঠিক না। তাড়াতাড়ি করে রোদের থেকে সরে আসতে চাইলে রোদ দিল না, আরো জড়িয়ে ধরলো নাহিদকে। রোদ পাখি, যেটা করলে সেটা ঠিক না। আমি কিছু জানি না, আমার আদর চাই। রোদ পাখি, এইভাবে তো আদর দিতে পারবো না। তুমি তো আমাকে স্বামী হিসেবে মানো না, মানুষ হিসেবেই মানো না, সেখানে স্বামী হিসেবে মানাতে বিলাসিতা। সকাল হলেই সব ভুলে যাবে, তখন আমাকে ভুল বুঝবে। দূরে থাকো আমার থেকে, এটাই ভালো। প্লিজ এমন করো না, একটু আদর দাও। না না, একটু না, অনেক। আমার চাই, এক্ষুনি চাই। নাহিদ রোদের থেকে সরে এসে বসলো। অন্যদিকে রোদ হঠাৎ জামার চেইন খুলে সেকেন্ডের ভিতর জামা খুলে টান মারলো। ইনারে হাত দিতে যাবে তার আগেই নাহিদ ওর হাত ধরে ফেলে। ও অবাক হয়ে গেছে রোদের কাণ্ড কারখানা দেখে। পাগল হয়ে গেছে এই মেয়ে, মাথা ঠিক আছে? কি করছে ও? সকালে যখন কিছু মনে থাকবে না, সমস্ত দায়ভার নাহিদকে নিতে হবে। কিন্তু রোদ তো নিজের ভিতর নেই। নাহিদের সাথে জোর জবরদস্তি করতে লাগলো। নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য জোর জবরদস্তির ভিতর নাহিদের নিঃশ্বাস আটকে গেল। রোদের গায়ে শেষ কাপড়টুকুও নেই। মেয়েটার চোখে ঘোর, ঠোঁটে অস্থির কাঁপুনি। ও নাহিদের শার্ট খামচে ধরে টানছে নিজের দিকে। আমাকে ছেড়ো না প্লিজ, আজ রাতে শুধু তোমাকে চাই। নাহিদের শরীরের প্রতিটা রক্তবিন্দু যেন বিদ্রোহ করছে। এত কাছে, এতটা আপন করে পাওয়া যে মেয়েটা দিনের আলোয় তাকে স্বামী হিসেবেই মানে না, সে আজ নিজেই ডাকছে। হালাল অথচ হারাম লাগছে মুহূর্তটা। নাহিদ দুই হাতে রোদের কাঁধ চেপে ধরলো, চোখে চোখ রাখলো। রোদ ফুপিয়ে উঠলো, নাহিদের বুকে মুখ গুজে দিল। রোদ পাখি, আমার দিকে তাকাও। আমাকে চিনতে পারছো? চিনি, তুমি আমার নাহিদ, আমার শুধু তুমি। কথাগুলো শুনে নাহিদের বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। ইচ্ছে করছে এই পাগলামিটাকে প্রশ্রয় দিতে। এই রাগ উপেক্ষা করার শক্তি কোনো পুরুষের থাকে না। নাহিদের ঠোঁট নেমে এলো রোদের কপালে, একটা গভীর কাপা চুমু। তারপর চোখের পাতায় গালে।
রোদ আরো আঁকড়ে ধরলো ওকে। ঠিক তখনই নাহিদের চোখ পড়লো রোদের ফাঁকা দৃষ্টিতে। ওর ঠোঁটে হাসি, কিন্তু চোখে কোনো বোধ নেই। ড্রাগের ঘোরে ডুবে থাকা একটা শরীর। মনটা কোথায় কে জানে। নাহিদের সমস্ত শরীর ঝাঁকি দিয়ে উঠল। সে ঝট করে রোদের থেকে 1 ইঞ্চি দূরে সরে গেল। 2 হাতে রোদের মুখটা তুলে ধরলো। এই রোদ না, আমার রোদ পাখি না। আমার বউ যখন আমাকে পূর্ণ হুঁশে পূর্ণ সম্মতিতে ডাকবে, সেদিন আমি 1 পাও সরব না। কিন্তু আজ না, আজ তুমি না, আর আমি তোমার দুর্বলতার সুযোগ নিতে পারবো না। তাহলে রিকি আর আমার মধ্যে পার্থক্য কি থাকলো? কেন সরিয়ে দিচ্ছ? আমি তো তোমারই। নাহিদ চোখ বন্ধ করে নিজেকে শক্ত করলো। তারপর পাশে পড়ে থাকা চাদরটা টেনে রোদকে জড়িয়ে দিল। মেয়েটা বাধা দিতে চাইলো, ধস্তাধস্তি করলো। নাহিদ জোর করলো না, শুধু 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। একটা ঝড়কে বুক দিয়ে ঠেকাচ্ছে। আমি আছি রোদ পাখি, এই যে তোমার পাশেই আছি, কিন্তু তোমাকে ছোবো না। আজ না, সকালে যখন তোমার চোখে ঘোর থাকবে না, ঘৃণা থাকবে না, তখন যদি বলো কাছে এসো, সেদিন এই নাহিদকে আর আটকাতে পারবে না। কথা দিলাম। চাদরটা রোদের গা থেকে বারবার সরে যাচ্ছে। মেয়েটা অবুঝের মতো নাহিদের শার্ট খামচে ধরে নিজের দিকে টানছে। দুজনে নিঃশ্বাস মিশে যাচ্ছে একে অপরের সাথে। ঘরের বাতিটা কমালো। বাইরে ঝিঝির ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। এত দূরে কেন তুমি? আমি তো আগুন হয়ে যাচ্ছি, একটু ছুঁয়ে দাও না। নাহিদের চোয়াল শক্ত হয়ে এলো। রোদের গরম নিঃশ্বাস ওর গলায় পড়ছে। মেয়েটার ঠোঁট ওর চোয়ালে, গলায় এলোমেলো চুমু আঁকছে। নাহিদের শরীর বিদ্রোহ করছে। এই সেই মেয়ে যাকে একদিন হালাল করে নিজের করে নিয়েছিল, অথচ কখনো কাছে পাইনি। আর সেই মেয়ে নিজে থেকে ডাকছে। নাহিদ 1 হাতে রোদের কোমর জড়িয়ে ধরলো, অন্য হাতে ওর এলোমেলো চুলগুলো কানের পাশে গুজে দিল। ওদের মাঝে 1 সুতো ফাঁকও নেই। নাহিদের ঠোঁট নেমে এলো রোদের কপালে। দীর্ঘ কাপা একটা চুমু, তারপর ভেজা চোখের পাতায়, গাল বেয়ে নেমে থুতনিতে। প্রতিটা ছোঁয়ায় নাহিদ বলতে চাইছে, আমি আছি। এই যে ধরেছি, ছাড়বো না। কিন্তু রোদ সুযোগ পেয়ে নাহিদের ঠোঁটে ঠোঁট চেপে ধরলো। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, নাহিদের পৃথিবী থমকে গেল। মাথার ভিতর 1000টা ঘন্টা বাজছে। ও সাড়া দিয়ে ফেললো। 2 হাতে রোদের মুখটা ধরে আরো গভীর করে নিল চুমুটাকে, যেন এতদিনের সব তৃষ্ণা মিটিয়ে নিচ্ছে। কিন্তু পর মুহূর্তে রোদের ফাঁকা চোখ জোড়া দেখে নাহিদের বুকটা ধক করে উঠল। এই চোখে প্রেম নেই, আছে শুধু ঘোর। এই ঠোঁট ডাকছে, কিন্তু মনটা জানে না কাকে ডাকছে। নাহিদ ঝটকা দিয়ে নিজের ঠোঁট সরিয়ে নিল। হাঁপাচ্ছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। না রোদ পাখি, এভাবে না। আজ তুমি না, আমি রিকি না, যে তোমার এই অবস্থার সুযোগ নেব। তাহলে কেন বিয়ে করলে? কেন বলো ভালোবাসো? এখন দূরে কেন ঠেলছো? নাহিদ রোদকে বুকের সাথে শক্ত করে চেপে ধরলো। মেয়েটা ছটফট করছে, নাহিদ ছাড়ছে না। ওর চুলে মুখ গুজে। রোদের ছটফটানি থামছেই না। নাহিদের বুকের শার্ট খামচে ধরে ও ফুপিয়ে উঠছে বারবার। কেন দূরে সরাও? আমি তো তোমারই, শুধু তোমার। নাহিদের চোয়াল শক্ত। সারা রাত নিজের সাথে যুদ্ধ করেছে, কিন্তু রোদের চোখের ঘোরটা এখন আর পুরো নেশার মতো লাগছে না। কান্না, অভিমান আর একটা তীব্র আকুতি মিশে আছে সেখানে। মেয়েটার ড্রাগের জন্য টলমল করছে না, করছে নাহিদের জন্য। নাহিদ 2 হাতে রোদের মুখটা তুলল, কপালে কপাল ঠেকালো। দুজনের গরম নিঃশ্বাস এক হয়ে যাচ্ছে। রোদ পাখি, শেষবার জিজ্ঞেস করছি, তুমি জানো আমি কে? কি চাইছো তুমি? জানি তুমি আমার নাহিদ, আমার স্বামী। আমি তোমাকে চাই, আজ এখন পুরোটা। আর কোনো দেওয়াল রেখো না আমাদের মাঝে। রোদ 2 হাতে নাহিদের গলা জড়িয়ে ধরলো। ঠোঁট কাঁপছে। এবার আর নাহিদ নিজেকে আটকালো না। এতদিনের উপোস, এতদিনের অপমান, এতদিনের দূরত্ব সব এক মুহূর্তে ভেঙে গেল। ও ঠোঁট নেমে এলো রোদের ঠোঁটে। এই চুমুতে আর দ্বিধা নেই, পাপবোধ নেই। আছে শুধু অধিকার, অভিমান আর উন্মাদ ভালোবাসা। রোদও সমান তালে সাড়া দিল। নখ বসিয়ে দিল নাহিদের পিঠে। চাদরটা কখন গা থেকে সরে গেছে দুজনেরই খেয়াল নেই। বাইরের পৃথিবীর কিছু খেয়াল নেই। ঘরের ভেতর তখন শুধু 2টো মানুষ, 2টো শরীর আর বছরের পর বছর জমে থাকা তৃষ্ণা। স্বামী স্ত্রীর মধ্যে যে গোপন বোঝাপড়া হয়। নাহিদ রোদের বুকে গলায় একের পর এক চুমু খেতে লাগলো পাগলের মতো। রোদ তাকে সম্পূর্ণভাবে সাড়া দিচ্ছে। নাহিদ রোদের বুকে মুখ গুজে দিল। আস্তে আস্তে একে অপরের একদম কাছে আসলো। দুজন দুজনের ভিতরে মিশে গেল। সকাল 7:45। ঘুম ভাঙতেই রোদের মাথাটা ঝিম ধরে গেল। কাল রাতের কিছুই মনে নাই। শেষ মনে আছে রিকির হাতে ড্রিঙ্কের গ্লাস, তারপর শূন্য।
চোখ মেলেই বুঝলো গায়ে চাদর ছাড়া কিছু নাই। আতঙ্কে পাশে তাকালো। নাহিদ খালি গায়ে শুয়ে আছে, এক হাত এখনো ওর কোমরের কাছে, মাথার বিস্তর বিস্ফোরণ। রিকি তো ড্রিঙ্কে কিছু মিশাইছিল, ও অজ্ঞান হয়ে গেছিল। আর এই লোকটা নাহিদ, রোদ পাখি, কি হয়েছে আপনার? ঘর কাঁপানো চিৎকারে নাহিদ ধর্মর করে উঠল। রোদ চাদরটা বুকের সাথে পেঁচিয়ে ছিটকে সরে গেল, চোখে আগুন, গলায় বিষ। কি হয়েছে মানে? নিজের চেহারাটা আয়নায় দেখেছো? শেষ পর্যন্ত আসল রূপটা দেখিয়েই দিলা, তাই না? আমি হুঁশে ছিলাম না, আর তুমি সুযোগ বুঝে এত বড় কাজটা করে ফেললে। নাহিদের মুখটা কাগজের মতো সাদা হয়ে গেল। কাল সারা রাত জেগে পাহারা দিছে, একবারও ছই নাই। উল্টা রোদই পাগলামি করছে, এখন সব উল্টা। আমি তো জানতাম গরিবের ছেলে, লোভ তো শরীরে থাকবে। বড় লোকের মেয়ে বিয়ে করছো, ভাবছো শরীরটাও ফ্রিতে পাবা। আমি অজ্ঞান আর তুমি, ছি, তোমারে দেখলেও আমার বমি আসতেছে এখন। রোদ, শোনেন, আমার কোনো দোষ নাই। কাল রাতে আপনি নিজেই, আমি তো মানা করছিলাম বারবার, আপনি শুনেন নাই, উল্টা আমারে। কথাটা শেষ করতে পারলো না। নিজের কানে কথাগুলো কেমন ঠেকলো। এই মুহূর্তে কৈফিয়ত দিলে কি হবে? যে মানুষটা বিশ্বাসই করে না, তার কাছে সত্যটাও মিথ্যা লাগবে। আর তাছাড়া হালাল তো বিয়ে করা বউ, ছোঁয়াটা হারাম ছিল না, কিন্তু পরিস্থিতি তো হারাম করে দিছে সব। ভুলটা আমারই। কেন কাছে আসলাম? রিকির ওই নরক থেকে টাইনা আনছি, বাসায় না এনে রিয়ার কাছে থুয়ে গেলেই পারতাম, হাসপাতালে নিলেই পারতাম। আমি কেন আনলাম? কেন এক ঘরে থাকলাম? দূরে সরে যাওয়াই ভালো ছিল। গরিবের এত সাহস মানায় না। এখন এই দায় আমার, সারা জীবন এই দায় বইতে হবে। মাথাটা ফেটে যাচ্ছে নাহিদের, রাগ ধপধপ করতেছে, চোখের সামনে সব ঝাপসা। ঠিক তখনই রোদ আবার বিষ ঢাললো। কি সাফাই গাইতে আসছো? চরিত্রহীন লম্পট, বউ বউ করো মুখে আর তলে তলে শরীর খোঁজো। তোমার মতো ছোট লোক আমি দুইটা দেখি নাই। টাকার জন্য বিয়ে করেছো, এখন শরীরের জন্য মারতেছো? লজ্জা করে না? শিক্ষা দীক্ষা কিছু নাই? বস্তির কালচার নিয়ে আসছো আমার বিছানায়। এক টানা বলে গেল রোদ, থামলো না, দম নিল না। প্রতিটা শব্দ নাহিদের আত্মাটারে ছিঁড়ে ফেলতেছে। নাহিদ শুধু তাকাইয়ে রইল, চোখে পানি নাই, পাথর হয়ে গেছে চোখ। অপমানে, নিজের উপর রাগে, অসহায়ত্বে একটা শব্দ আর করলো না। করলে যদি ভেঙে পড়ে, পুরুষ মানুষের যে ভাঙতে নাই। আমার সামনে আর 1 সেকেন্ডও দাঁড়াবা না, ঘেন্না লাগতেছে। বলেই চাদরটা আরো শক্ত করে গায়ে পেঁচিয়ে বিছানা থেকে নেমে গেল রোদ। নাহিদের গা ঘেঁষে হেঁটে গেল, একবার ফিরেও তাকালো না। সোজা ওয়াশরুমে ঢুকে দরজাটা শব্দ করে লাগিয়ে দিল। ঘরে একা পড়ে রইল নাহিদ, খালি গায়ে। ধীরে ধীরে ড্রেসিং টেবিলের আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় একটা বিধ্বস্ত মানুষ, চোখের নিচে কালি, চুল এলোমেলো, পিঠে ঘাড়ে লাল আঁচড়ের দাগ। কাল রাতে রোদ দিছে এই দাগ, পাগলের মতো আঁকড়ে ধরার সময়। কিন্তু সেটা তো আর বলা যাবে না, বললে বিশ্বাস করবে কি? নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে তেতো হাসি হাসলো নাহিদ। এই তুই নাহিদ? এই তোর আসল রূপ? নিজের বউরে বাঁচাইতে গিয়ে নিজেই অপরাধী হয়ে গেলি? বাহ, গরিবের জন্য ভালোবাসাও পাপ। ওয়াশরুম থেকে পানির শব্দ আসতেছে। রোদ ফ্রেশ হইতেছে। ওই পানিতে শরীরের ময়লা যাবে, কিন্তু মনের ময়লা, সন্দেহের ময়লা, ওইটা যাবে না। নাহিদ আর দাঁড়ালো না, মেঝে থেকে প্যান্টটা টেনে পড়লো। শার্টের বোতাম লাগাতে লাগাতে শেষবার ঘরের চারপাশে চোখ বুলালো। কাল রাতে এই ঘরটা জান্নাত মনে হয়েছিল, আজ জাহান্নাম। নিঃশব্দে দরজা খুলে বের হয়ে গেল। পিছনে পড়ে রইল একটা ভাঙা সকাল, একটা ভাঙা বিশ্বাস, আর একটা মানুষ যে চিৎকার করে বলতে পারলো না আমি নির্দোষ। ওয়াশরুমের আয়নার সামনে দাঁড়িয়ে আছে রোদ। শাওয়ারের পানি গা বেয়ে পড়তেছে, কিন্তু মাথার ভেতরটা পুড়তেছে রাগে। অথচ শরীরে কোনো ব্যথা নাই, কোনো জোরের চিহ্ন নাই, শুধু শুধু একটা অচেনা স্মৃতি, যেখানে ও নিজেই কাকে যেন বলতেছে। আর ছিল না, কারে বলছিল? নাহিদকে? না, হতে পারে না। কলটা আরো জোরে ছেড়ে দিল রোদ, যেন পানি দিয়ে স্মৃতিটা ধুয়ে ফেলতে চায়। দুপুরে রিয়া বাড়িতে আসলো। এসে রোদের রুমে গিয়ে দেখলো বিছানায় শুয়ে আছে। রিয়া হাতে থাকা ট্যাপটা বিছানায় রেখে রোদের সামনে এসে দাঁড়ালো। এসে আগে নাহিদকে খুঁজছে, কিন্তু পাইনি। তারপরে জানতে পারলো নাহিদ গ্রামে গিয়েছে, তার মানে কিছু একটা হইছে। সেই ভেবেই রোদের সাথে কথা বলতে এসেছে। যদি আবার রোদের সাথে কথা বলার কোনো ইচ্ছা নাই ওর। রোদ, এখন তোর কি অবস্থা? মাথা ঠিক হয়েছে?
অবস্থা? আমার অবস্থা তো ওই ছোট লোকটাই খারাপ করে দিছে। কি অবস্থা জানতে আসছিস? কাল রাতে রিকি তোর সাথে কি করতে যাচ্ছিল কিছু মনে আছে বল? হালকা হালকা ড্রিঙ্ক করার পর কি হয়েছে মনে নাই আমার। মাথা ঝিমঝিম করছিল, তারপর সব ফাঁকা। তাহলে সিসিটিভি ক্যামেরা দেখ। দেখ রিকি তোর ড্রিঙ্কে ড্রাগ মিশিয়ে দিয়েছিল, তোর সাথে জবরদস্তি রেপ করার ধান্দায় ছিল। রুমে নিয়ে গিয়েছিল, কিন্তু নাহিদ ঠিক সময় গিয়ে বাঁচিয়ে দিয়েছে তোকে। না গেলে কি হতো বুঝছিস? ভিডিও চালালো রিয়া। রিকি ড্রিঙ্কে গুঁড়া মিশাচ্ছে, রোদকে টেনে উপরে নিচ্ছে, রুমে জামা টানছে, সব স্পষ্ট। তারপর নাহিদের ঢোকা, রিকিকে মারা, রোদকে কোলে করে বের করা। রোদ দেখলো হাত কাঁপছে কিন্তু মুখ শক্ত। হ্যাঁ, বাঁচায় তারপর নিজের ফায়দা লুটছে। ছোট লোকের বাচ্চা। আমার শরীরের নজর ছিল, সুযোগ পেয়ে সেটা লুটে নিছে। মানে তোদের মধ্যে কাল রাতে তাহলে কিছু হয়েছে? তো আমি তোকে মিথ্যা বলতেছি? ওই খ্যাত বেয়াদব সুযোগ নিছে। আমি ওরে ছাড়বো না, মামলা করব। আমার জীবন নষ্ট করে দিছে। রোদ, মাথা ঠিক আছে তোর? ওইটা তো তোর বর, নিজের জামাই তোরে ছুঁয়েছে। আর তুই যে অবস্থায় ছিলি, তোকে কি ড্রাগ দিয়েছিল তোর কোনো আন্দাজ আছে? নাহিদ তোকে বাঁচালো, তোর সম্মান রক্ষা করলো, আর তোর ভাবনা এখনো বদলায়নি ওর উপর থেকে। ওর উপর দোষারোপ করছিস এখনো। যেখানে তোদের ভিতরে যেটা হয়েছে সেটা ন্যাচারাল হাজবেন্ড ওয়াইফের মধ্যে হয়। নাহিদ তো তোকে যথেষ্ট সম্মান করে। নাহিদের জায়গায় অন্য কোনো ছেলে হলে এতদিনে এভাবে চুপ থাকতো না, ধৈর্য ধরতো না। আর তুই ওর সাথে যা বিয়ে দিস, তবু মুখ বুঝে সহ্য করে। কি বলতে চাচ্ছিস কি তুই? রিকি তোকে স্প্যানিশ ফ্লাই টাইপের একটা ড্রাগ দিয়েছিল। ডার্ক ওয়েবে বেচে এগুলো। এই জিনিস শরীরে গেলে হুঁশ থাকে না, শুধু শরীর জ্বলে, ব্রেন কাজ করে না। সামনে যাকে পায় তাকেই আঁকড়ে ধরে, শারীরিক টান চলে আসে। তুই নিজের ইচ্ছেই না, ড্রাগের ঘরে নাহিদকে কাছে টেনে নিয়েছিস, বুঝেছিস? ও তো তোকে 1000 বার মানা করেছে, সরিয়ে দিতে চেয়েছে, তুই ছাড়িসনি। রিয়া থামলো, রোদের মুখের দিকে তাকালো। আশা করলো মেয়েটা এবার বুঝবে, ভাঙবে, কাঁদবে, কিন্তু রোদ উল্টা মুখ ছামটা দিল। তো ড্রাগ দিছে বলে ওর 7 খুন মাফ? আমার স্বামী বলে আমার অজ্ঞান শরীর ভোগ করতে পারবে? আমি তো হুঁশে ছিলাম না। এটা রেপ, রেপ, বুঝছিস? তোর নাহিদ ভাই একটা রেপিস্ট, খ্যাত, ছোট লোক, জানোয়ার। ছি রোদ, তোর ওপর ঘেন্না লাগছে আমার, জাস্ট ঘৃণা করছে। তুই আমার বান্ধবী, বেস্ট ফ্রেন্ড ভাবতেও লজ্জা লাগছে। পস্তাবি তুই। তুই এটা বিশ্বাস করিস যে মানুষটা তোকে বাঁচালো সারা রাত? চুপ, একদম সাফাই গাইবি না। তুই ওর দলে? বেশ, থাক তুই ওরে নিয়েই। আমার চোখের সামনে থেকে যা, দুটোই আমার শত্রু। রিয়া আর একটা কথাও বলল না, শুধু ট্যাপটা নিয়ে দরজার দিকে হাঁটা দিল। যাওয়ার আগে একবার পিছন ফিরল। তুই আজ একটা মানুষকে মেরে ফেললি রোদ, নাহিদকে না, তোর নিজের ভেতরের মানুষটাকে। যেদিন সত্যি বুঝবি, সেদিন আয়না নিজের মুখ দেখতে পারবি না। ঘরটা নিস্তব্ধ। রিয়া চলে যাওয়ার পর দরজাটা এখনো হালকা কাঁপছে। রোদ বিছানার এক কোণে গুটিসুটি মেরে বসে আছে, চাদরটা এখনো গায়ে জড়ানো। মাথার ভিতর রিয়ার কথাগুলো হাতুড়ি পেটাচ্ছে। ড্রাগের ঘরে তুই নিজের জামাই সারা রাত মানা করছে। চোখ বন্ধ করলো রোদ, মনে করার চেষ্টা করলো শুরু থেকে। পার্টি, রিকির হাসি, ড্রিঙ্কের গ্লাস, তারপর মাথা ঝিমঝিম, সিঁড়ি, রিকির হাত, তারপর একটা ঝড় নাহিদের কোলে করে নিয়ে বাড়িতে আসলো। তারপর ফ্ল্যাশব্যাক আসছে টুকরো টুকরো। ও নিজেই নাহিদের শার্ট খামচে ধরছে, ছেড়ো না বলছে, নাহিদ সরাই দিচ্ছে। রোদ পাখি, এটা ঠিক না। ও আবার জড়াই ধরছে, চুমু ওই দিছে প্রথমে। নাহিদের ঠোঁট কাঁপছিল, বুকের ভেতরটা ধক করে উঠল রোদে। ও তো চাইলেই প্রথম দিন থেকে আমাকে ছুতে পারতো। বিয়ে করা বউ আমি, জোর করতে পারতো। কত রাত আমি এক ঘরে ও সোফায়, কতবার আমি অপমান করেছি, গরিবের বাচ্চা বলেছি। তাও তো একটা আঙুল দিয়েও ছোঁয় নাই, সহ্য করেছে। আর কাল তো আমি নিজেই ড্রাগের জন্য শরীর জ্বলতেছিল, আমি তো নিজেই ওকে টেনে নিছি। আরেকটা কথা মনে পড়লো, নাহিদ ফিসফিস করে বলছিল, আজ তুমি না, আমি রিকি না যে তোমার এই অবস্থার সুযোগ নেব। বারবার সরাইয়ে দিছিল ওরে। শেষ পর্যন্ত যখন আর পারে নাই, তখনও ওর চোখে অপরাধ বোধ ছিল। ও তো পুরুষ মানুষ, আর আমি ওর বউ, হালাল। তাও ও আটকাতে চাইছিল, আর আমি কি করলাম? সকালে উঠে ওরে জানোয়ার বানিয়ে দিলাম। অহংকারে পর্দাটা আস্তে আস্তে সরে যাচ্ছে, নিচ থেকে বের হয়ে আসছে কুৎসিত সত্যিটা। ভুলটা ওর, পুরোটাই ওর। আমি এটা কি করলাম?
রাগ হলো প্রচন্ড রাগ, নিজের উপর, নিজের অহংকারের উপর, বড়লোকি ইগোর উপর। তুই কে রে রোদ? কি ভাবিস নিজেরে? একটা মানুষ তোরে পাগলের মতো ভালোবাসলো, তুই তারে জোরতার তলায় রাখলি? আর বসে থাকতে পারলো না, চাদরটা ফেলে দিয়ে আলমারি থেকে একটা থ্রি পিস টেনে পড়লো, চুলটা হাত খোপা করলো, দৌড়ে নিচে নামলো। খালা, নাহিদ কই? নাহিদ ভাই কই? ভাইজান তো সকালে ব্যাগ লইয়া বার হইয়া গেছে আপা, কইল গ্রামে যাইবো। গ্রামে? বুকটা মোচড় দিয়ে উঠলো রোদের। আর এক সেকেন্ডও দেরি করলো না, পার্সটা হাতে নিয়ে গেটের দিকে দৌড় দিল। ড্রাইভার গাড়ি মুছতেছিল। চাচা, গাড়ি বের করেন, এক্ষুনি গ্রামে যাব, নাহিদের গ্রামের বাড়ি। আপনি চেনেন না? ম্যাপ আছে আমার ফোনে। তো তাড়াতাড়ি চলেন, যত জোরে সম্ভব। কিন্তু আপা, স্যার মানে দোলা ভাই। ড্রাইভার আর কথা বাড়ালো না, গাড়ি স্টার্ট দিল। রোদ পিছনের সিটে বসে দুই হাতে মুখ ঢুকলো। সকালের বলা প্রতিটা গালি এখন তীর হয়ে ওর নিজের বুকেই বিঁধতেছে। নাহিদ, প্লিজ তুমি যেও না, আমি আসতেছি, আমি সব শুধরে নেব, এবার আর ভুল হবে না, প্লিজ। গাড়ি ছুটলো শহর ছেড়ে হাইওয়ে ধরে গ্রামের পথে। আর রোদের চোখের পানি থামছেই না, অনুতাপের পানি, ভালোবাসার পানি, হারানোর ভয়ের পানি। মাটির উঠানে বিকেলে রোদ পড়েছে। উঠানের এক কোণে নাহিদ বসে আছে চুপচাপ, খালি গায়ে, গামছা হাতে, কুড়াল। কাঠ কাটছিল, কিন্তু এখন হাত থেমে গেছে। চোখ লাল, মুখ শুকনো, সকাল থেকে একটা দানাও পেটে পড়ে নাই। উঠানের অন্য পাশে নাহিদের খালা আলেয়া আর ছোট বোন নিপা, দুজনেই আর চোখে নাহিদকে দেখছে। কি হয়েছে জিজ্ঞেস করার সাহস পাচ্ছে না। শহর থেকে ছেলে এমন মুখ কালো করে ফিরে আসে না, আবার সাথে বউকে নিয়ে আসেনি। ঠিক তখনই গেটের বাইরে একটা গাড়ির শব্দ, কালো গাড়ি। গ্রামে এমন গাড়ি আসে না। গাড়ি থামতেই দরজা খুলে হুড়মুড় করে নামলো রোদ। সালোয়ার কামিজ, চুল এলোমেলো, চোখ মুখ ফোলা, কাঁদতে কাঁদতে চোখের কাজল লিপটে গেছে। নিপা চিনতে পারলো। খালা, ওই দেখো ভাবি, শহরের ভাবি আসছে। ও মা, বৌমা এমনি হুট করে? নাহিদ শব্দ শুনে মুখ তুলল। রোদকে দেখে ওর হাত থেকে কুড়ালটা পড়ে গেল। বিশ্বাস করতে পারছে না, এই মেয়ে এখানে কেন? আরো অপমান করতে, আবার ছুরি মারতে? ভাবতে না ভাবতেই রোদ দৌড়ে আসলো। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর ঝাঁপিয়ে পড়লো নাহিদের বুকে। দুই হাতে গলা জড়াইয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলো। নাহিদ, আমারে মাফ করে দাও প্লিজ, আমি ভুল করছি, অনেক বড় ভুল। পাথরের মতো দাঁড়িয়ে আছে। রোদের কান্না ওর বুকের পাঁজর ভেঙে দিচ্ছে। সকালের প্রতিটা গালি কানে বাজছে। আবার এই পাগলামি করা মেয়েটার গরম নিঃশ্বাসও টের পাচ্ছে বুকে। কোনটা সত্যি? আপনি আবার কেন আসছেন? যা বলার ছিল সব তো সকালেই বলে দিছেন। আমি রেপিস্ট, ছোট লোক, জানোয়ার, আর কি বাকি আছে? শেষবার মারতে আসছেন? মুখ তুলল, চোখে পানি, ঠোঁট কাঁপছে। দুই হাতে নাহিদের গাল ধরলো। চুপ, একদম চুপ নাহিদ। ওইটা আমি ছিলাম না, ওইটা আমার অহংকার ছিল, আমার ভুল ছিল, আমার পাপ ছিল। তুমি আমারে বাঁচাইছো আর আমি তোমারে মেরে ফেলেছিলাম কথায়। আমারে শাস্তি দাও, মারো, কিন্তু আপনি বলবা না। আর আমি তোমার বউ, তোমার রোদ পাখি। উঠানের মাঝখানে দাঁড়িয়ে আলেয়া, খালা আর নেপা হতভম্ব। শহরের মেম সাহেব মাটিতে দাঁড়িয়ে কাঁদতেছে, ওদের নাহিদের বুকে মাথা গুজে। খালা, ভাবি কান্দে কেন? ভাইয়া বকছে? না রে মা, ভাবি ভুল করছে, এখন মাপ চাইতে আসছে, আল্লাহ মুখ তুলে চাইছে। সকালে যারে ঘৃণা করলেন তারে এখন জড়ায়া ধরতেছেন কেন? আমি খেলনা না রোদ, গরিব বলে যখন খুশি লাথি মারবেন, যখন খুশি বুকে টানবেন। রোদ তাও নড়ে না, অভিমানে বুক ফেটে যাচ্ছে, শব্দ করে কেঁদে উঠল। হাঁটু ভেঙে বসতে গেল নাহিদের পায়ে। নাহিদ বিদ্যুৎ গতিতে উড়ে ধরে ফেললো, বুকে টেনে নিল। পারলো না শক্ত থাকতে। রোদের চুলে মুখ গুজে দিল, গলাটা ভাঙা। তুমি জানো আমি কাল সারা রাত কেমনে কাটাইছি? তুমি ঘুমের ঘোরে আমারে জড়াইয়া ধরে কাঁদতেছিলে, ছেড়ো না বলতেছিলে। আমি দাঁত কামড়ে নিজেরে আটকায় রাখছি, কারণ তুমি ছিলা না। আর সকালে তুমি যখন বললে, আমি সুযোগ নিছি, আমার মরতে ইচ্ছা করতেছিল পাখি। জানি, আমি সব জানি, রিয়া বলেছে। আমি মনে করছি তুমি ফেরেশতা নাহিদ, আর আমি শয়তান। আমারে মাফ করে দাও, আর কোনো দিন তোমারে অবিশ্বাস করব না। তুমি যা বলবে তাই, শুধু ছেড়ে যেও না। নাহিদের শার্ট খামছে ধরলো। আলেয়া, খালা এবার এগিয়ে আসলো, রোদের মাথায় হাত রাখলো। হয়েছে মা, হয়েছে, আর কান্দিস না।
ছেলেটার বুক ফাটতেছে, মাফ করে দে বাপ। বউ ভুল করলে মাফ করতে হয়। ভাবি, তুমি থাকবা না আমাদের সাথে? আমি তোমার চুল বেঁধে দেব, গ্রামের সবাইরে দেখাবো আমার কি সুন্দর ভাবি। খালাম্মা, আমারে আপনার মেয়ে ভাববেন? আমি আপনার ছেলেরে কষ্ট দিছি, আমারে শাস্তি দেন, কিন্তু ঘর থেকে বের করে দিয়েন না। দূর পাগলি, তুই তো আমার মেয়ে। আয় ঘরে আয়, মুখ হাত ধুয়ে নে। সবাই মিলে ঘরে ঢুকলো। মাটির ঘর কিন্তু শান্তি আছে। খালা পিড়ি পেতে দিল, নিপা শরবত আনলো। রোদ এক চুমুকে শেষ করলো, চোখ তখনও নাহিদের দিকে। নাহিদ দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, এক দৃষ্টিতে দেখছে ওরে। অভিমান কমে নাই পুরা, কিন্তু চোখে পানি চিকচিক করছে। খাওয়া দাওয়ার পর খালা নিপাকে নিয়ে পাশের ঘরে গেল। তোরা কথা বল, আমরা আসতেছি। ঘরে এখন শুধু দুজন, নীরবতা। শুধু টিনের চালে বৃষ্টির শব্দ। কখন যে আকাশ ভেঙে বৃষ্টি নামলো টের পাই নাই কেউ। নাহিদ ধীরে ধীরে এগিয়ে আসলো। রোদ উঠে দাঁড়ালো। দুজন দুজনের চোখে ডুবে গেল। কত কথা, কত ঝড়, কত ভুল, সব গলে যাচ্ছে এই ছাউনিতে। মাফ করছো? নাহিদ কিছু বলল না, শুধু এক টানে রোদকে বুকের সাথে মিশিয়ে নিল। কপালে কপাল ঠেকালো, নিঃশ্বাসে নিঃশ্বাস মিলে গেল। তোমারে মাফ না করে আমি কই যাব পাখি? তুমি আমার জান। বলেই রোদের ঠোঁটে ঠোঁট বসিয়ে দিল নাহিদ। দীর্ঘ গভীর তৃষ্ণার্ত একটা চুমু, যেন জন্ম জন্মের তৃষ্ণা মেটাচ্ছে। রোদও আঁকড়ে ধরলো ওরে, পিঠ খামছে ধরলো, চোখ দিয়ে পানি পড়ছে। এবার কষ্টের না, পাওয়ার আনন্দের। অনেকক্ষণ পর ঠোঁট ছাড়লো দুজন, কপালে কপাল ঠেকাইয়ে হাঁপাচ্ছে। আর কোনো দিন তোমারে কষ্ট দেব না, প্রমিস। আর আমি কোনোদিন তোমারে একা ছাড়বো না, প্রমিস। হাসলো প্রথমবার মন খুলে। বাইরে বৃষ্টি পড়ছে, টিনের চালে রিমঝিম শব্দ। আর ঘরের ভিতর দুটো ভাঙা মানুষ জোড়া লেগে গেল। সব অভিমান, সব ভুল, সব দূরত্ব ধুয়ে গেল সেই বৃষ্টিতে। দুইজন আরো একবার একে অপরের কাছে আসলো। এবার আর নেশার ঘুরে নয়, এবার সব জেনে নিজেদের ভালোবাসার প্রকাশ করলো একে অপরকে আঁকড়ে ধরে। প্রতি চুমুতে, প্রতিটা ছোঁয়া একে অপরের গায়ে মাখালো। গভীরভাবে আবার মিলিত হলো ভালোবাসার মাধ্যমে। সমাপ্ত।